বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমার সঙ্গে রয়েছেন চারজন অতিথি। আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডানে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ। তার ডানে রয়েছেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিকুজ্জামান রতন। আমার বাঁয়ে রয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং সর্ববামে রয়েছেন ডাক্তার আব্দুল শাকুর খান, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, আজকে আমরা কথা বলবো তিনটি বিষয় নিয়ে। মূলত আমরা কথা বলতে চেষ্টা করব ঘূর্ণিঝড় ইয়াস, যেটি কেবলই আমাদেরকে ছোবল হেনে গেল। খুব সীমিত পরিসরে বাংলাদেশ আক্রান্ত হয়েছে, কিন্তু ক্ষয়ক্ষতি একেবারেই কম হয়েছে এটি বলা যাবে না। আমাদের কৃষি জমি সহ বেড়িবাঁধ সহ বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি এবং এর পুনর্বাসন বিষয় নিয়ে আমরা কথা বলতে চেষ্টা করব। এবং আমরা আজকে অবশ্যই কথা বলবো করোনার বিষয়াদি নিয়ে। সীমান্ত এলাকায় হু হু করে করোনা সংক্রমণের সংখ্যা বা হার দুটোই বাড়ছে। এবং একই সঙ্গে আমরা কথা বলতে চাই ব্ল্যাক ফাঙ্গাস বা ইয়েলো ফাঙ্গাস। আমাদের বিশেষজ্ঞ দুজন চিকিৎসক রয়েছেন এখানে, তাদের কাছ থেকে। সর্বশেষ আরেকটি বিষয় নিয়ে কথা না বললেই নয়, সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন পরে সরকার খুলবেন বলে কথা দিয়েছেন। আগামী 13 জুন পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে এমন সিদ্ধান্ত বা এমন ঘোষণা এসেছে। এটি নিয়ে আমরা কথা বলবো। যেখানে লকডাউন বা বিশেষ বিধিনিষেধ বা বিশেষ নিষেধাজ্ঞা, এর মধ্যে সকল কিছুই আমরা খুলে দিয়েছি, শিথিল করে দিয়েছি। শুধু শিক্ষা প্রতিষ্ঠান আমরা প্রলম্বিত করছি খুলে দেওয়ার বিষয়টি। এসব বিষয় নিয়ে কথা বলবো। আলোচনা শুরু করবার জন্য আমি শুরুতেই অনুরোধ করব জনাব রাজিকুজ্জামান রতন। ঘূর্ণিঝড় ইয়াস অনেক ভয়ভীতি দেখিয়ে হলো কিছুটা কম ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরও কৃষি ক্ষয়ক্ষতি, বেড়িবাঁধ সহ অন্যান্য উপকূলে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেটি ছোট করে বলে যদি একটু এর পুনর্বাসন বিষয়টিতে একটু ধন্যবাদ। ঘূর্ণিঝড় ইয়াস আমাদেরকে কতটুকু ছুঁয়ে গেল এবং কতটুকু লণ্ডভণ্ড করে দিয়ে গেল সেই হিসাব আমরা পরে করব। কিন্তু আমাদের ইতিহাস যদি দেখি আর ভূপ্রকৃতিটা যদি দেখি, আমরা হচ্ছে এমন একটা ভূখণ্ডে বসবাস করি যেখানে প্রতি বছর গড়ে 70টার মতো করে ছোট বড় ঘূর্ণিঝড় হয়। কারণ বঙ্গোপসাগর হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তাল সাগরের মধ্যে একটা। এর আকৃতিটাই হচ্ছে ঘূর্ণিঝড়ের জন্য প্রধান কারণ। একটা অবতল আকৃতির বঙ্গোপসাগর উপযোগী একেবারে। এবং সমুদ্রের তাপমাত্রা যখন 27 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে ওঠে তখন ঘূর্ণিঝড়ের প্রবণতাটা বাড়ে। যে কারণে দেখা যায় পৃথিবীতে এ পর্যন্ত সব মিলিয়ে বড় ঘূর্ণিঝড় হয়েছে, যেটা কোনো দেশের সাইক্লোন বলে, কোথাও টর্নেডো বলে, হ্যাঁ, কোথাও হ্যারিকেন বলে, আমাদের এখানে সাইক্লোন বলে। যদি 114 কিলোমিটারের বেশি বেগ থাকে, তাহলে গোটা পৃথিবীতে এরকম বড় ঘূর্ণিঝড় হয়েছে যদি ধরি 36টা, তার মধ্যে 25টাই হয়েছে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে। এবং এই বঙ্গোপসাগরের চারপাশ ঘিরে প্রায় 50 কোটি মানুষের বসবাস। এবং প্রতি বছর যেহেতু এটা হয়, এবং আমরা জানি যে আমাদের দুইটা সময় হয় ঘূর্ণিঝড়ের, একটা হচ্ছে আপনার মার্চ থেকে জুন পর্যন্ত, আর একটা হচ্ছে আপনার অক্টোবর থেকে নভেম্বর। আমাদের যে সবচেয়ে বড় ঘূর্ণিঝড় যেটা গোর্কি, এটা হয়েছিল কিন্তু নভেম্বরে। আবার তারপরে আমাদের স্মৃতিতে আছে যেটা খুব বড় ঘূর্ণিঝড়, সেটা ছিল 29শে এপ্রিল 1991 সালে, যেখানে প্রায় 1.5 লক্ষ মানুষ মারা গিয়েছিল, আর আমরা গোর্কিতে প্রায় 5 লক্ষ মানুষ মারা গিয়েছিল। ফলে বারবার এই ঘূর্ণিঝড়ের ছোবল আসবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, এবার ঘূর্ণিঝড় ইয়াস যেটা নামকরণ করেছিলেন ওমান, এই নামগুলো সাধারণত 8টা দেশ মিলে করে, তো 13টি দেশ। হ্যাঁ, তো এর মধ্যে ইয়াস মানে তারা বলছে বিষাদ। হ্যাঁ, তো এই হ্যাঁ হ্যাঁ বিষাদের একটা ছোঁয়া। দেখুন, ঘটনাটা এরকম, আমাদের এখানে ঘূর্ণিঝড়টা ছোবল হানিনি, কিন্তু তাতেই যেহেতু এই সময়টা বুদ্ধ পূর্ণিমা ছিল এবং একদিকে পূর্ণিমার কারণে একটু পানির উচ্চতা বেড়ে গিয়েছিল, আর তার সঙ্গে হচ্ছে বাতাসের যে গতি, দুটো মিলে 27টা উপজেলা আমাদের প্লাবিত হয়ে গেল। এবং একটা জিনিস খুবই দুঃখ লাগে, বেশিরভাগ ক্ষেত্রে যে ভেরিবাদ যেটা বলা হয়, এটা 60-এর দশকে করা। তা আমরা এত উন্নয়নের কথা বলি, আমরা একদিকে বলি বাংলাদেশ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের দেশ, তারপর সমুদ্র ঘিরেই আমরা আছি, এবং আমাদের একটা বড় অঞ্চল সমুদ্র দুহিতা বলে আমরা বলি। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে আমাদের
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে শুরু করে একদম কক্সবাজার পর্যন্ত এই পুরো রাস্তাটা আবার ঘুরে বেড়ানো ছিল। এখানে এক সময় স্বাভাবিকভাবে প্যারাবন নামে একটা বন ছিল, সেগুলো সব উজাড় হয়ে গেছে। তার সঙ্গে আছে লবণ চাষ এবং চিংড়ি চাষের নামে খুলনা অঞ্চলেও, এটি তো আসলে অন্য একটি আলোচনা। আমি যে বলতেছি প্রশ্নটি করেছিলাম, সেটাই আমি বলছি যে এই যে এগুলো, তাহলে যখন এটাকে অর্থনৈতিক একটা কর্মকাণ্ড এখানে হচ্ছে, তখন সুরক্ষার কর্মকাণ্ডটা কি হবে? আমাদের তো রাষ্ট্রের এই বিষয়টা ভাবতে হবে। মানুষ চায় প্রতিদিনের তার জীবিকা নির্বাহ করবার জন্য, রাষ্ট্র চায় তাকে একটা দীর্ঘমেয়াদী সুরক্ষা দেওয়ার জন্য। এখন এই যে 27টা উপজেলা প্লাবিত হয়েছে, এটা খুবই কম আমাদের যদি বিবেচনায় দেখি, কিন্তু যারা হারিয়েছে, লোনাপানি ঢুকেছে তাদের সেই মাছের ঘের বলেন অথবা ফসলের ক্ষেত বলেন, এই পুনর্বাসন। একে তো করোনার কারণে একটা প্রায় মেরুদণ্ড ভেঙে যাওয়ার মতো অবস্থা, তারপর এই ঘূর্ণিঝড়ের আঘাতে তারা একেবারে বিপর্যস্ত হয়ে গেল। আমরা অল্পের উপর দিয়ে বেঁচে গেছি, এটা যেমন ঠিক, সাথে সাথে আমাদেরকে এইটুকু সতর্ক করে দিয়ে গেল যে উড়িষ্যায় উপকূলে আঘাত এনেছে কিন্তু বাংলাদেশ প্লাবিত হয়েছে। তাহলে আমাদের প্রস্তুতিটা কোথায়? ঘূর্ণিঝড় তো আমাদের হবেই, এটা তো আকস্মিক কোনো ব্যাপার না। এটা যদি বলি আমি জলবায়ুটাও বুঝি, তাহলে বুঝি এটা প্রতি বছরই হবে। তাহলে কেন আমার প্রতি বছরের সতর্কতাগুলো থাকে না? তাই আমরা, এবং আমাদের একটা কথা বলে শেষ করি, ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় মানুষকে বলা হয়েছিল আপনার কি চান, বলে আমাদের কোনো ত্রাণ লাগবে না, শুধু ব্যারিবারটা ঠিক করে আমরা নিজেরাই আমাদেরকে বাঁচিয়ে রাখবো। এবং মানুষ নিজেরা ওই বালির বস্তা দিয়ে সে বাঁধ ঠেকানোর চেষ্টা করছে। এবং আমাদের দুর্যোগ প্রতিমন্ত্রী একটা কথা বলেছেন, কোন কোন জায়গায় বাঁধ এত সরু হয়েছে দেখলে মনে হয় জমির আলের মতো। তো উনি ঘটনার পরে এটা বলেন, আমার তো দরকার ঘটনার আগে এটা বলা। কারণ আইলা সিডরের পর যে ক্ষতিটি হয়েছিল সেটি কিন্তু এত বছর আমরা কাটিয়ে উঠতে পারিনি, উঠতে চাইনি। আমি পারিনি বলাটা আমার মনে করি মানে অন্যায় হবে। এটা আমরা চাইনি, চাইলে খুব দ্রুত আমাদের জনগণের যে অ্যাডাপ্টিবিলিটি, প্রতিকূলতার সঙ্গে টিকে থাকার, প্রতিকূলতার মধ্যে বেঁচে থাকার, কেউ কিন্তু এলাকা ছেড়ে পালায়নি। আপনি খেয়াল করে দেখেছেন, সিডর হয়, আইলা হয়, আমাদের লোকজন কি এলাকা ছেড়ে পালিয়ে আসে? আবার ওখানেই সে ফসল ফলাবার চেষ্টা করে, আবার সে টিকে থাকার চেষ্টা করে। এই অদম্য যে শক্তি আছে, তার সঙ্গে সরকারের সহযোগিতা যদি যুক্ত হতো, তাহলে আমরা এই প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও আমরা টিকে থাকতে পারবো। পুনর্বাসন কর্মসূচি নিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। তবে একটি আলোচনা, ঘূর্ণিঝড় যখনই হয় তখনই আমরা বলি সুন্দরবনকে আমরা চিনি, জানি, আমাদের প্রাকৃতিক প্রাচীর বলতে পারি। অতীতের সকল বড় ঘূর্ণিঝড়ে এটি দেখিয়েছে। এবারও ঘূর্ণিঝড় মোকাবিলার ক্ষেত্রে সুন্দরবনের একটি কিন্তু নীরব এবং অনেক সোচ্চার ভূমিকা ছিল। কিন্তু এই বনটি নিয়ে আমরা বরাবরই উদাসীন। তাহলে যে কথাটি রতন ভাই বলছিলেন যে আমাদের ভৌগোলিক অবস্থান, আবহাওয়া, জলবায়ুগত যে বিশ্লেষণ আমরা বছরের পর বছর, দশকের পর দশক ধরে আমরা জানি, তা সত্ত্বেও আমরা সতর্ক হই না, সুন্দরবনকেও আমরা বাঁচাতে উদ্যোগী হই না। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ইতিহাসটাই হচ্ছে এমন যে এই দেশটির ভূগোল আর মানুষ, দেশ আর মানুষের বিরুদ্ধে। ভৌগোলিক অবস্থান জনিত কারণে ঘূর্ণিঝড় অবশ্যম্ভাবী, অন্তত ভূগোল বিশারদরা তাই বলেন। আবার মানুষের চরিত্রগত কারণে মনুষ্য সৃষ্ট সংকট অনিবার্য। তো এখন সতর্ক হই না কেন? ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে, আমি যদি ইতিহাসের বাস্তব সত্য উচ্চারণ করি, একজন মানুষই সবসময় ভবিষ্যতের দিকে তাকিয়ে কথা বলেছেন, সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1972-এ তিনি স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছিলেন যে আমাদের উপকূল অঞ্চলে সবুজ বেষ্টনী তৈরি করতে হবে। সেই সবুজ বেষ্টনী কিন্তু আজও হলো না। কোথাও কোথাও হয়েছে, সামান্য হয়েছে, ভোলায় হয়েছে, কিন্তু হলে তো 27টি উপজেলা আজকে ক্ষতিগ্রস্ত হবার কথা নয়। কথা হচ্ছে আমরা সাড়ম্বরে 50 বছর পালন করলাম বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে অনেক অর্জন আছে, অস্বীকার করব না। কিন্তু যে অর্জনগুলো না হলে মানুষের অস্তিত্ব বিঘ্নিত হতে পারে, বিপন্ন হতে পারে, সেই অর্জনগুলো এখনো করতে পারিনি আমরা। মানুষ শুধু খেয়ে পড়ে বাঁচে না, মানুষের অনেক কিছু করে বাঁচতে হয়। তো আর একটা কথা হচ্ছে, দেখুন, আমি গতকাল টেলিভিশনের খবর শুনছিলাম রাতে, আমাদের মাননীয় ত্রাণমন্ত্রী বললেন যে
আগামী 10 বছরের আগে বেড়িবাঁধ টেকসইভাবে নির্মাণ করা যাবে না। আমি একটু থমকে গেলাম যে তিনি আমলাদের কথাই বলছেন, অনস্বীকার্য যে আমলারা যা বুঝিয়েছে তিনি বুঝেছেন। তিনি কি বুঝলেন যে 10 বছর, এই 10টি বছর ঘূর্ণিঝড় হবে বলে টেকসই বাঁধ হবে না? এক। দুই, তিনি কি করে বুঝলেন, নিশ্চিত হলেন যে 10 বছর পরে ঘূর্ণিঝড় থাকবে না, আবহাওয়া অনুকূল থাকবে, বাঁধ নির্মাণ করতে পারবেন? কাজে সম্পূর্ণ একটা বায়বীয় কথা বলেছেন তিনি। আমি সবিনয় বলছি যে এই কথাটা দায়িত্বশীল পদে থেকে বলা উচিত না। এক। দুই, আজকে আমি একটু বেসরকারি চ্যানেলে খবর শুনছিলাম, বাঁশখালী আনোয়ারা যে বেড়িবাঁধ ভেঙে গেছে, তো স্থানীয় লোকজনের সাক্ষাৎকার দেখাচ্ছিল, তারা সবাই বলছে যে বেড়িবাঁধটা ভেঙেছে এই জন্যে যে নিম্ন মানের উপকরণ দেওয়া হয়েছে, উপরন্তু ঠিকাদার তড়িঘড়ি করে শেষ করেছে। তো বাংলাদেশে কিন্তু প্রতিটি বাঁধ তৈরি হয় প্রতি বছর বন্যায়, ঘূর্ণিঝড়ে ভাঙবার জন্যে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে বাঁধ ভেঙে গেলে বাঁধ মেরামতের জন্যে, নতুন করে নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হবে, কিছু কর্মকর্তা এবং ঠিকাদারের পকেট স্ফীত হবে। তো শাসন কোথায়? সুশাসনের কথা আমি বলি না, যে এই যে কর্মকর্তা সংশ্লিষ্ট ওই বেড়িবাঁধের জন্যে তার কি করা হয়েছে, যে ঠিকাদার এই কাজ করেছে তার কি করা হয়েছে? এখানে ছোট্ট একটা কথা, ইতিহাসের কথাই বলি। রেজা শাহর বাবা রেজা খান ইরানের, তিনি তার সময় ইরানের পথঘাট বেশি হয়েছে এবং তিনি অত্যন্ত কঠিন নিয়ম মেনে চলতেন। একটি রাস্তা বানানো হয়েছে, তাকে বলা হলো, তিনি নিজে গেলেন দেখতে গাড়ি করে, লটবহর সবাই গেল তারা, যে এক জায়গায় তিনি দেখতে পেলেন যে রাস্তা ফেটে গেছে, সপ্তাহ দুয়েক আগে রাস্তা হয়েছে। তিনি কিছু বললেন না, ফিরে এলেন এবং খোঁজ করলেন ঠিকাদারকে, তাকে আমন্ত্রণ জানালেন, চায়ে দাওয়াত দিলেন। চাটা খেয়ে তার রাজপ্রাসাদের 3 তলায় ছাদে উঠে তিনি বললেন যে তুমি যে রাস্তাটা বানিয়েছো আমি দেখে এসেছি, 2 সপ্তাহের মধ্যে ফেটে গেছে, তো তোমার শাস্তি কোনো বিচার আমি যাব না, তুমি এখান থেকে লাফ দেবে অথবা তোমাকে গুলি করব, কোনটা তুমি চাও? আমার কাছে কোনো আইন এটাই আর কি, তুমি দেশের মানুষের টাকা খরচ করেছো এইভাবে। তো সে বাচ্চারা ভাবলো যে ঠিক আছে বাবা, যদি লাফ দিয়ে পড়ে বেঁচে যাই, গুলি করলে তো বাঁচবো না, লাফ দিয়ে পড়ে বাঁচারি। ইরানে আর কোনোদিন রাস্তায় চিট ধরেনি। সেই কাজ কি আমি করতে পারি না? আমার দেশে কি হয় না? এই টাকাটা, বেড়িবাঁধের টাকাটা কার? সরকারের পকেটের টাকা। এই টাকা তো আপনার আমার সবার করের টাকা। তো সেই জন্যে ইচ্ছা থাকলে উপায় হয়। তো কাজেই বাঁধটি যদি শক্তপোক্তভাবে বানানো যায় না, গেলে তো রোজগার হবে না, সমস্যা সেটাই। আপনি যদি একটু আমাদের বলতেন যে আমরা করোনা প্রসঙ্গে একটু আপনার কাছ থেকে শুনতে চাই, যে অনুষ্ঠান শুরুর ঠিক আগ মুহূর্তে আপনি কথা বলছিলেন, আমরা আলোচনাটি করছিলাম যে সীমান্ত এলাকায় যেভাবে আপনার সংক্রমণ বাড়ছে, এটি তো জানি আমরা, এর পেছনে কারণ কি, এবং করোনা কোথাও কোথাও আপনি জানেন যে খুলনায় প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে, অন্যান্য জায়গায়ও চাঁপাইনবাবগঞ্জ সহ এরকম কয়েকটি জায়গায় সীমান্তের জেলাগুলোতে বেশ করে বাড়ছে। আমরা লকডাউনের মধ্যে বা বিধিনিষেধের মধ্যে ছিলাম, তারপরও সীমান্ত বন্ধ করা হয়েছিল এবং সেটিকে বাড়ানো হয়েছিল 2 দফা, 1 দফা বাড়ানো হয়েছিল। তা সত্ত্বেও আমরা এই জিনিসগুলো রোধ করতে পারলাম না। সামনে এর আর কত খেসারত দিতে হবে? ধন্যবাদ আপনাকে। আসলে শুরুতে আমি জাস্ট একটা এক্সট্রা কথা বলে দিই। আসলে প্রাকৃতিক দুর্যোগ, দুর্বিপাক তো বাংলাদেশের পিছু ছাড়ছে না। একে তো করোনার জ্বালায় আমরা অস্থির, এর মধ্যে আবার ব্ল্যাক ফাঙ্গাস হয়েছে, তারপরে আবার শুরু হলো যে ইয়াসের যে তাণ্ডব, বা করোনারও তাণ্ডব, এটাও তো একটা তাণ্ডবই। কারণ ওই যে এলাকাতে একটা হয়ে গেছেন, তো এটা যাই হোক, তাদের মধ্যে 27টা জেলায় সত্যিকার অর্থে তো তার জন্য একটা বিশাল ক্ষতির সম্মুখীন তারা হয়ে গেছে আর কি। আমি শুরুতেই যারা যে এই দুর্যোগে বা যে উপজেলায় যারা এই দুর্যোগে মানে ক্ষতিগ্রস্ত, বিপর্যয় আছেন, তাদের জন্য আমি গভীর সমবেদনা জানাচ্ছি। এবং কয়েকজন মধ্যে মারাও গেছে, যদিও মানে যতটা হওয়ার ভয় ছিল
তো আল্লাহর রহমতে যে অতটা হয়নি আর কি, এটা ঠিক অল্পতেই বোধহয় একটু মনে কিছুটা রক্ষা বলতে পারেন, রক্ষা তো এটাকে বলা যাবে না, ক্ষতিটা একটু কম হয়ে গেছে আর কি। যাই হোক, আমি তাদের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি। আবার করোনার যে কথা বলেন, আজকেও কিন্তু 22 জন মারা গেছে, গতকালকে 17 জন ছিল। আমি সবার আত্মার মাগফিরাত কামনা করি, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আপনি প্রথমে যেটা বললেন যে লকডাউনের কথা বললেন যে এত কিছু করলাম, লকডাউন 2 বার দিলাম, আসলে তো লকডাউন দেন নাই, লকডাউন বলে কিছু হয়েছে দেশে? আমি তো একটা কথা বারবার বলি, লকও হয় নাই, ডাউনও হয় নাই। আসলে কোনটা কি লক করলেন আর ডাউনই বা কি করলেন, প্র্যাকটিক্যাল তো কিছু হয় নাই, সবই তো চলছেই। হ্যাঁ, কিছুটা হয়তো ভালো হয়েছে, কিছুটা যে একেবারেই খারাপ হয়েছে আমি বলবো না, সত্যি কথা লকডাউন তো হয় নাই। আপনি যখন এই টেবিলে আপনার মনে আছে কিনা, যখন লকডাউনের কথা, তখন লকডাউন দেওয়া হয় না। আমি কিন্তু বলছিলাম এই ঢালাও লকডাউন এইভাবে দিয়ে না, যে কঠোর কঠোর বলেন বারবার, এটা তো কঠোর বলে কিছু আছে কিনা, এ তো হলো না কিছু। সাইন্টিফিক ওয়েতে লকডাউন বলতে যেটা হয়, আধা লকডাউন, হাফ লকডাউন, ঢিলা ঢাল, এইসবের কোনো শব্দ কিন্তু সায়েন্সে নাই। আনফর্চুনেটলি সেটাই কিন্তু হয়ে গেছে, লকডাউন বলে কিছু হয় নাই। আমার একটা সাজেশন ছিল, এইভাবে গণহারে সারা দেশে লকডাউন না দিয়ে জোন ভিত্তিক, এলাকা ভিত্তিক বা জেলা ভিত্তিক, যেখানে সংক্রমণ বেশি বা রেড জোন যাই বলেন, ভাগ ভাগ করে দিলে হয়তো এটা সাকসেসফুল হতো আর কি। কিন্তু বাস্তবে এই লকডাউন কিন্তু হয় না আর কি, যার জন্য দুর্যোগ কিন্তু দেশে কম বেশি বেড়েই যাচ্ছে। তারপরে এই যে ঈদের আগে পরে আমরা তো বারবার বলছি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেক মানুষকে বলছেন, খুব সুন্দরভাবে বলছেন যে আপনার যে যেখানে আছেন ওখানে ঈদ করেন, বাড়িতে যাবেন না, যদি বেঁচে থাকি, জীবনটা থাকে, ভালো থাকে, আগামীবার আরও আনন্দ উৎসবের সাথে হয়তো ঈদ করা যাবে। কিন্তু জনগণের একটা বিশাল অংশ কিন্তু মানে নাই, একেবারে যে যেমনি পারছে করে স্টিমার বলেন, লঞ্চ বলেন, সবচেয়ে যেটা ডেঞ্জারাস, দূরপাল্লার যানবাহন বন্ধ, কিন্তু দূরের যাত্রা কিন্তু বন্ধ হয় নাই। তো মানুষ তো ভেঙে ভেঙে গেছে, তার ভাইরাস আছে, কিছু দূর গেছে, আরেক গাড়ি বদলেছে, আরেক গাড়ি, এমন নাকি 10-12 বদলাই গেছে। তার মানে তার শরীরে যদি ভাইরাস থাকে, ছড়ায় গেছে সারাটাই, গাড়ি বদলেছে ওখানে, বা তার কারো ভাইরাস তার শরীরে নিয়ে গেছে, নিয়ে প্রথমেই তার ঘরের মধ্যে তার ছেলে মেয়ে বা পরিবার সবার থেকে ছড়াইছে। সেম থিং কিন্তু চাঁপাইনবাবগঞ্জ বা অন্যান্য জেলা, সীমান্ত যে জেলা, প্রচুর লোক নাকি জেলাতেও চলে গেছে, ওখানে কিন্তু তারা ওই জায়গায় ছড়াইছে, আবার কিন্তু ঠিক ওইভাবে তার আবার চলেও আসছে। না মানে এই যে সীমান্ত জেলাগুলোর যে প্রবণতা এখন, এটি কি আপনি মনে করছেন যে না, এটা না, আমি এটা একটা না, দুইটাই না, ওটা আসছে। আমি একটা গ্রুপ তো ইতিমধ্যে গেছে, তারা আসছে, আর হলো বর্ডার ওই পাশ থেকে, ইন্ডিয়া থেকে প্রচুর লোকজন কিন্তু এখনো চলছে, আসা যাওয়া চলছে। যদিও গভর্নমেন্ট স্থলপথ বলেন, জলপথ বলেন বা বর্ডার যাই বলেন বন্ধ হয়তো করছে, ওখানে কিন্তু চেক করা হয়, টেস্ট করা হয়, ট্রেসিং করা হয়, তাদের কোয়ারেন্টাইন আছে, আইসোলেশন সবই আছে। কিন্তু একটা কথা সত্য, এটা নাকি বছরের পর বছর থেকে প্রচুর লোকজন ওই চোরাপথে ইন্ডিয়া থেকে প্রচুর লোক আসে এবং যাচ্ছে, এরকম কিন্তু চলছে। এতে তো সংক্রমণের ঝুঁকিটা বেশি হয়ে গেছে। না, তারপরেও না পারবেন না। আরেকটা কথা বলি, এই যে আমি বিভিন্ন মিডিয়াতে কয়েকদিন যাবত দেখছি যে এই যে পণ্য পরিবহন যারা করে, ট্রাকের যারা ড্রাইভার বা হেল্পার যারাই থাকে, তারা কিন্তু স্বাস্থ্যবিধিভাবে মানে, তারা কিন্তু আসছে, এবং এমনও কথা শোনা যায় করোনার সনদও নাই, কিছুই নাই, তারপরে তারা কিন্তু ঢুকতেছে, চলাচল। আরেকটা কথা, আরেকটা পয়েন্ট বলতে হবে কি কারণে বাড়লো, সেটা হলো আপনি জলপথ, স্থলপথ, নৌপথ বন্ধ করলেন, কিন্তু এই রোগটা কিন্তু বাতাসেও ছড়ায়, বায়বীয়। এই করোনার যে এটা কিন্তু আপনি ঠেকায় রাখতে পারছে, বাতাসে তো ছড়ছে, এবং মানুষের মাধ্যমে তো এরকম যে কোনো ব্যাকটেরিয়া বলেন, ভাইরাস বলেন, ফাঙ্গাস বলেন, এগুলো তো ছড়া যায়, এইভাবে কিন্তু ছড়াচ্ছে। সব মিলে কিন্তু সংক্রমণটা আসলে কিন্তু সীমান্তবর্তী অনেক জেলাতে কিন্তু এটা ভয়াবহ মনে হচ্ছে। যে পরে যখন আসবো বিস্তারিত শুনবো। ডাক্তার শাকুর খান, আপনি যদি একটু বলতেন, যে আলোচনাটি শুনলেন ডাক্তার এবিএম আব্দুল্লাহ জি এটি সূচনা করলেন, আপনার কাছে আসলে এই সময়ের আপনার মূল্যায়নে প্রকৃত চিত্রটি যতটা সম্ভব আমরা জানতে চেষ্টা করি। আমি আমার শ্রদ্ধেয় স্যার যা বলছেন, স্যারেরটাকে গ্রহণ করে তারপর বলছি। আমি একটু ক্যাটাগরিক্যালি বলি। আমি শুরু থেকে, এবং আমরা অনেকেই শুরু থেকে বলেছিলাম যে স্ট্র্যাটেজি এমন হবে যেটা মানা যায়, মান্য করা যায়, এবং আসলে সায়েন্স ভিত্তিক হওয়া উচিত। রেড জোন বলেন অথবা যেখানে ইনফেকশন বেশি হচ্ছে সেই জোনগুলোকে আটকে দিয়ে, অর্থাৎ এলাকা ভিত্তিক বা জোন ভিত্তিক লকডাউনটা আমরা আশা করেছিলাম। আচ্ছা, সেটা হয়নি। আর লকডাউন যে অর্থে সেটাও হয়নি। তাহলে এখন কি করণীয়? আমার যেটা চলে গেছে চলে গেছে। আপনি আজকে আমি খুব ম্যাপটা দেখি, করণীয়টা বলবেন, আমি চিত্রটা কি আসলে, এখন কোথায় আছি আমরা? জি, আমি ম্যাপ দেখে আসলাম আজকে। যে আমার এই 2 সপ্তাহ আগের ম্যাপ দেখলাম, বাংলাদেশের কোন এরিয়া কিরকম এফেক্টেড ছিল, রেড জোন করে দেওয়া। আজকের ম্যাপে দেখলাম সীমান্তবর্তী ডিস্ট্রিক্টগুলোতে একদম রেড হয়ে আছে। রেড হয়ে আছে, এটা হচ্ছে আসলে বিজ্ঞান ভিত্তিক বলা হয়, পার্সেন্টেজ যেখানে বেশি পাওয়া গেছে, ডিটেকশন যেখানে বেশি হয়েছে সেই ভিত্তিতে। আচ্ছা, ঈদে কি শুধু সীমান্তেই গেছে লোক?
নো, সেটি এমন। ঈদে গেছে সারা দেশে, সারা দেশে। কিন্তু আমি দেখছি চিত্রটা সীমান্তে। জি। তাহলে অঙ্কটা কোথায়? জি। সারা বছর ব্যাপী আমাদের দেশের একদম পার্শ্ববর্তী দেশের সাথে স্থল যে আছে সীমানা, এটা ব্যাপক। এই সীমানায় আসা যাওয়া বৈধ অবৈধ মিলে অনেক। আমরা হয়তোবা যখন সীমান্তে অ্যালার্ট দিয়েছি তার আগেও আসা যাওয়া হয়েছে, অ্যালার্ট দেওয়ার পরেও কোনো না কোনোভাবে হচ্ছে, চোরাপথে হচ্ছে। তো এই আসা যাওয়াটাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি এবং গুরুত্ব দিয়েই বলছি ওই এলাকাগুলো এই জন্য এখন রেড জোন হয়ে গেল। এখন হয়ে গেছে রেড জোন, তাহলে ওই পুরনো যে কথা বলেছিলাম যে যে জেলাগুলোতে বেশি হচ্ছে সেই জেলাগুলোকে লকডাউন করে অন্য জেলার সাথে বিচ্ছিন্ন করে বাঁচার একটা উপায় আছে। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে অফ প্রিভেনশন। উন্নত স্বাস্থ্যবিধি আছে। তাহলে আমার কথা হলো, বাস্তব চিত্র হলো আমাদের এখন ইনফেকশন রেট অর্থাৎ করোনার ডিটেকশন রেট আমি দেখছি কখনো 55%, কখনো 66%, কখনো 46% ওই এলাকাগুলোতে হচ্ছে। যেমন চাঁপাইনবাবগঞ্জের তো একেবারে খবরে এসে গেছে। সেগুলোকে তো মানে লকডাউনের আওতায় নিয়ে আসে। এটাকে বলা হয় কনফাইনমেন্ট। আপনি ইনফেকশন প্রিভেনশন করবেন দুইভাবে। এমনভাবে করবেন যে ওই এলাকার লোকও যেন বেনিফিটেড হয়, ন্যাশন ওয়াইড আমরাও যেন বেনিফিটেড হই, কেউ সবাই উইন উইন সিচুয়েশন। সেই সিচুয়েশনটা কি? সেটা হলো ওখানে আমি যদি লকডাউন দিয়ে দিই, যেটা চাঁপাইনবাবগঞ্জে দেওয়া হয়েছে, আমি খুবই সাধুবাদ জানাই। আরো কিছু জায়গায় দেওয়া উচিত এবং যেখানে যেখানে আছে দিলে হবে কি, ওই ইনফেকশন কনফাইনমেন্ট অর্থাৎ ইনফেকশন চেইনটাকে ব্রেক করতে গেলে ওখানে লকডাউনটা কঠোর করতে হবে, যথাযথ লকডাউন করতে হবে। একই সাথে অন্য এলাকায় ট্রান্সমিশন যেন না হয়, ওই লকডাউনের মাধ্যমে সম্ভব। আমি আরেকটা বাস্তবতা এখন দেখছি যে একে তো ইনফেকশন রেট বাড়ছে, প্রসঙ্গটা যদিও আসেনি, গত কয়েকদিন পেপার, পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়াতে আরেকটা জিনিস ছড়িয়ে গেছে, সেটা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। আমরা বোধহয় এটা পরে আসবো। তাহলে আপনি আমাকে বাস্তবতা বলছিলেন, বাস্তবতা হলো হ্যাঁ, এক সময় মোটামুটি সব জায়গায় বাংলাদেশের ডিটেকশন প্রায় 30% চলে গেছিল, এখন এটা 8 বা 7% আসছে ইন জেনারেল। তো মোকাবেলার জন্য যে টুলগুলো আমরা ব্যবহার করছি, সরকারি যে নিয়ম নীতিমালা করছি, সেটিকে আপনি কতটা যৌক্তিক মনে করছেন? আমি সকল কিছু খুলে দিচ্ছি, বিধিনিষেধটিকে শিথিল করছি, দূরপাল্লার যানবাহন চালু করেছি, বলছি এভাবে চলো ওভাবে চলো, 2 আসনে 1 জন বসে, এভাবে কে কতটা মানছে এটি তো আমার কাছে সবচেয়ে চিন্তার বিষয় হলো বিধিনিষেধ অনেক সময় অনেক ভালো ভালো বিধিনিষেধ আসে, কিন্তু বাস্তবে আমরা ফিল্ডে কি দেখি, বিধিনিষেধ হচ্ছে প্রয়োগ করতে হবে, সেই বিধিনিষেধ মানছে কিনা সেটার উপর অ্যাকশনে যেতে হবে। আমি কিন্তু বাস্তব চিত্র সেটা দেখছি না। আমার কথা হলো বিধিনিষেধ যা আসছে সেটা যেন পরিপূর্ণভাবে মানা হয়, সেটা দেখভাল করার একটা ব্যবস্থা যেন থাকে। নিশ্চয়ই আপনি স্বীকার করবেন, গত বছরের 2020-এর মার্চ থেকে আজ অবধি টকশোতে বলুন, গণমাধ্যমে বলুন, সভা সমাবেশ, সর্বত্র এই আলোচনাটি করা হয়েছে। বিধিনিষেধ যা করা হয়েছে, নিয়মনীতি যা করা হয়েছে, এটি নিয়ে তর্ক থাকলেও এটি যদি পরিপূর্ণভাবে পরিপালিত হতো তাহলে হয়তো দৃশ্যপট অন্যরকম হতো। আমি সেটাই আমাদের সচেতনতা তারপরও কেন তৈরি হচ্ছে না, সরকারের, সংশ্লিষ্ট দপ্তরের এবং জনগণের? মূল কথা হচ্ছে এই ব্যাপারটি কিন্তু একদিকের নয়। জি, একইভাবে সরকার বা রাষ্ট্রের যে ব্যবস্থা আছে, রাষ্ট্র জারি করেছে, এটা ঠিক আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের জন্য কতগুলো উইং আছে। আমি এর আগেও বলেছি অনেকবার যে প্রশাসনিক উইং যেমন আছে, পলিটিক্যাল উইংও আছে। অর্থাৎ আমাদের যে বিভিন্ন গোষ্ঠীর নেতা বা নির্বাচিত প্রতিনিধি এবং একই সাথে সরকার প্রশাসনের যে ডিভিশন একেবারে আপনার ইউনিয়ন পরিষদ পর্যন্ত চলে গেছে, এই উইংগুলোকে ওই সেন্ট্রাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিচ্ছেন অথবা দফতর বা মন্ত্রণালয় থেকে যে ঘোষণাগুলো যাচ্ছে, সেটা ইমপ্লিমেন্টেশন কিন্তু ফিল্ডে হবে এগুলোর মাধ্যমে। অর্থাৎ তরঙ্গ বলা হয় সৃষ্টি হবে, তরঙ্গ একটা টার্গেটে পৌঁছায়, আমার মনে হয় টার্গেটে পৌঁছায় না, দেখভাল হয় না, এবং একই সাথে আমরাও 1 বছরের বেশি সময় ধরে একই বিষয়, 1.5 বছর প্রায় একই জিনিস আমরা একই বিষয় নিয়ে কথা বলছি, ফলাফল আমরা পাচ্ছি না। রতন ভাই, আপনার কাছে আবারও আসতে চাই যে উপকূলে প্রায় 6000 কিলোমিটার যে আমাদের বেড়িবাঁধ রয়েছে, যেটি নিয়ে আমরা ঘূর্ণিঝড় হলেই কথা বলি, ভেঙে যায়, পানি ঢুকে যায়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যেটি আপনি সম্ভবত বলছিলেন যে মন্ত্রী বলেছেন যে এটি সূক্ষ্ম আলের মতো হয়ে গেছে। খুব কি কঠিন বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেল, দুর্যোগ মোকাবিলার রোল মডেল, বিশ্ব থেকে যে স্বীকৃতিগুলো আমরা পেয়েছি এটি সত্য, কিন্তু কেন আমরা এই বেড়িবাঁধগুলোকে যথাযথভাবে কার্যকর করতে পারছি না, মানে মেরামত করতে পারছি না, পুনর্গঠন করতে পারছি না? কত ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে এটি অঙ্কের মতো হিসাব করে কেন আমরা সেটি মোকাবিলা করতে পারছি না? মূল সমস্যাটি কোথায়? সমস্যাটা মাথায়, দায়িত্ববোধের এবং জনগণের প্রতি ভালোবাসার অভাব।
যেমন ধরুন আমাদের দেশ যদি বলি যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস, তার মধ্যে তো টিকে আছি। বাংলাদেশের যে ভূপ্রকৃতিটা দেখি, আমাদের নিম্নের অংশ যেটা নোয়াখালী অঞ্চলটা, জি চট্টগ্রামের কিছু অঞ্চল, সেটা হচ্ছে সমুদ্র সমতল থেকে 6 ফিট উচ্চতা, আর রাজশাহী হচ্ছে সমুদ্র সমতল থেকে 125 ফিট উচ্চতা। মানে গোটা দেশটা একটা উত্তর থেকে দক্ষিণ দিকে ঢালের মতো। ঢালের মতো, জি তাহলে এইভাবেই তো দেশটা গড়ে উঠেছে। প্রতি বছর আমাদের নদী দিয়ে প্রায় 200 কোটি টন বালি আসে, জি। পলি আসে। এইটাই তো গড়িয়ে গিয়ে সমুদ্রে নতুন নতুন ভূখণ্ড হচ্ছে। এই জন্য 1969 সালে আমাদের সমুদ্র যেখানে ছিল, এখন কিন্তু সেখান থেকে প্রায় 56 কিলোমিটার সামনে চলে গেছে সমুদ্র। সমুদ্র থেকে ভূমি উঠছে, নতুন নতুন ভূমি জেগে উঠছে আমাদের। এই যে নতুন জেগে ওঠা ভূমিতে তো মানুষ বসতি স্থাপন করছে। তারা কিন্তু এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই শত শত বছর ধরে টিকে থাকছে। ফলে তাদের একটা অ্যাডাপ্টিবিলিটি তৈরি হয়েছে, তাদের একটা বলবো যে ইন্ডিজিনিয়াস টেকনোলজি যেটা বলি, সেটা তাদের তৈরি হয়েছে। একটা ছোট্ট হিসাব যদি ধরি, 6000 কিলোমিটার ভেরিবাদ কিন্তু খুব বড় বিষয় না। সেটা হলো শুধুমাত্র পানির উচ্চতার ঢেউটাকে ঠেকাবে, ভাঙন ঠেকাবে না, জি যাতে পানিটা ঢুকে না যায়। তাহলে প্রতি কিলোমিটার ভেরিবাদের জন্য যদি 2 কোটি টাকা করে খরচ লাগে, তাহলে 6000 কিলোমিটারে লাগবে 12,000 কোটি টাকা। আমাদের 6.5 লক্ষ কোটি টাকার বাজেট হবে এবার। আচ্ছা, ভেরিবাদ তৈরি করতে গেলে 3টা জিনিস লাগবে। একটা হলো টাকা, 2 লাগবে এক ধরনের ম্যান পাওয়ার। আমরা ম্যান পাওয়ার, ওই অঞ্চলে প্রচুর ম্যান পাওয়ার আছে, তাদেরকে আমরা এখানে ইনভলভ করতে পারি। আর তার সঙ্গে লাগবে যেটা মাটি তো আমরা এই ওখান থেকেই তুলে দিতে পারি। তো এর সঙ্গে আমাদের এখানে এখন একটা টেকনোলজি তৈরি হয়েছে, জিও টেক্সটাইলের যে ব্যাগ, সেই ব্যাগগুলোকে যদি একটু প্রোটেকশনে দিতে পারি, এবং অনেকে বলছে এগুলোর পাশ দিয়ে যদি বা রাস্তার মতো করে দেওয়া যায়, তাহলে একই সঙ্গে 3টা কাজ হতে পারে। একটা ভেরিবাদ হিসেবে সে পানি ঠেকাবে, রাস্তা হিসেবে যে যোগাযোগের ব্যবস্থা করবে, আর দুদিকে গাছ লাগিয়ে দিলে এটাকে পরিচর্যা করার মধ্যে দিয়ে কিছু মানুষের কর্মসংস্থান হবে। এগুলো সবই কিন্তু কাগজে কলমে আছে। কিন্তু কাগজে কলমে থাকলে হবে কি, 12,000-15,000 কোটি টাকা আমার জুটবে না। কারণ এই মানুষগুলোকে তো আমি সেই গুরুত্বের সঙ্গে গ্রহণ করি নাই। আমি তাদের ধরা চিংড়ি মাছ খাবো, তাদের ধরা মাছের রেণুপোনা সেটা দিয়ে আমি আবার মাছ চাষ করব, তাদের ঘামের সঙ্গে সমুদ্রের পানি মিশে যে লবণ তৈরি হচ্ছে, আমাদের 29 লক্ষ থেকে 30 লক্ষ টন লবণ, সে লবণ আমি খাবো। তারা যে বন সৃজন করে সেটাকে দুষ্কৃতিকারী দিয়ে বন ধ্বংস করাবো। আমাদের একটু আগে বলেছিলেন আপনি যে সুন্দরবন বুক দিয়ে আগলে রাখে আমাদের ইয়েটাকে, প্রাকৃতিক দুর্যোগটাকে, সেই সুন্দরবনকে কতভাবে ধ্বংস করা যায়। আপনি বলছেন উদাসীনতা উপেক্ষা নয়, সুন্দরবনকে লুণ্ঠন হচ্ছে। উদাসীনতা বললে খুব নরম কথা হয় আর কি। ফলে এগুলো হচ্ছে। তাহলে আমরা মনে করি যে টাকা, জনশক্তি, জি আমাদের যে অতীত থেকে চলে আসা টেকনোলজি, এবং তার সঙ্গে এর পারিপার্শ্বিক উপযোগিতা কি, এর যে ইকোনমিক বেনিফিটটা আমরা কি পেতে পারতাম। 12,000 কোটি টাকা খরচ করলে কি অর্থনৈতিক সাশ্রয় আমাদেরকে দেবে, কি পরিমাণ কর্মসংস্থান আমাদের হবে, এবং উপকূলের সবুজ বেষ্টনীর মাধ্যমে আমি আমার প্রকৃতিকে কতখানি সুরক্ষিত করতে পারবো, এগুলো যদি বিবেচনা করতাম, তাহলে অনেক মেগা প্রকল্পের টাকা আপাতত 2 বছর বন্ধ রেখে এটা আমি করতে পারতাম। অর্থাৎ অগ্রাধিকার যদি আমরা ঠিক করতে পারতাম, যথার্থ বলেছেন। আপনার কাছে এই আলোচনাটির শেষটুকু শুনতে চাই, তারপরে আমরা করোনা এবং অন্যান্য প্রসঙ্গে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে কথা বলবো। আপনিও কি তার সঙ্গে একমত পোষণ করেন যে তিনি বলছেন যে গুরুত্ব আমরা দিচ্ছি রাজিকুজ্জামান না? রতনের জি সঙ্গে আমি সম্পূর্ণ একমত। জি কারণ উনি তথ্য উপাত্ত যুক্তি দিয়ে কথা বলেছেন, কাজেই তার সঙ্গে দ্বিমতের কোনোই অবকাশ নাই। এখন কথা হচ্ছে সব কিছু মূলে একটি কাজটি হচ্ছে সরকারের সদিচ্ছা আছে কিনা, সরকার চায় কিনা যে বাঁধটি টেকসই হোক। মাননীয় মন্ত্রী যেভাবে বলেছেন তাকে আমি গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত। তিনি আমলাদের শিখিয়ে দেওয়া কথা বলেছেন। কারণ মাননীয় মন্ত্রী, আমরাও তো এদেশেরই সন্তান, তাহলে তাদের দায়বদ্ধতার জায়গাটি। ব্যাপারটা হচ্ছে, সমস্যা হলো তাদের লাভটা, গোষ্ঠীতন্ত্র তো রয়ে গেছে, তাদের লাভটা দেখতে হবে সব সময়। তা নইলে আপনি দেখুন, এতদিন পরে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিতে বাধ্য হচ্ছেন যে নিম্নমানের বিটুমিন আমদানি করা যাবে না। প্রতি বছর রাস্তা মেরামত হয়, এক বৃষ্টিতে রাস্তা শেষ হয়, আবার বিটুমিন দেওয়া হয়। আবার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বছর 10 আগে বলেছেন যে কংক্রিটের রাস্তা হবে, বিটুমিনের রাস্তা হবে না। কোথাও মানা হচ্ছে? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ঢাকার রাস্তায় সিগন্যালে গাড়ি চলবে, মানা হচ্ছে? অর্থাৎ তিনি তার কোনো কথাকেই তোয়াক্কা করা হচ্ছে না। যদি তাই হয়,
তাহলে তিনি কেন নির্দেশ দেন? নির্দেশটা দেবেন যে বাঁধ এমনভাবে, যেভাবে উনি বললেন, রাজুকুজ্জামান রতন বললেন, ওভাবে বাঁধ নির্মাণ করা হোক। 12,000 কোটি টাকা দিয়ে কয়েক গুণ বেশি আমি রোজগার করতে পারবো এই বাঁধ থেকে। মাছের ঘের নষ্ট হলো, তাহলেই তো উন্নয়নটা বসত টেকসই বাড়ি হতে গেল, পারে। বাড়ি গেল, জি। মানুষ বিপন্ন হলো, এগুলো থেকে তো বাঁচতো মানুষ। এই যে মানুষ বলছে যে আর কিছু চাই না, বেড়ি বাঁধটা ঠিক করে দেখ। তো বেড়ি বাঁধের জন্য কত মানুষের দুঃখ কষ্ট। আর একটি মজার ব্যাপার আমার বিপন্ন বিষয় লাগে এই জন্যে যে গতকাল পর্যন্ত আমার সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী মহোদয় বলছিলেন, যাক বাঁচা গেল, আল্লাহর রহমতে বাংলাদেশ বেঁচে গেল। কিন্তু এই যে এতক্ষণ যে সবাই আলোচনা করছি যে 27টি উপজেলা যেখানে বিপন্ন, এত ক্ষতি হলো, এই ক্ষতির টাকার অঙ্কে হিসাব করো, তারপরেও কেন বলছেন বাঁচা গেল? মানে এটা তো হচ্ছে সেই জুলফিকার আলী ভুট্টোর মতো 26শে মার্চ যখন তাকে ঢাকায় প্লেনে তুলে দেয় মিলিটারিরা, তখন সে নিজে নিজে বলল, থ্যাঙ্ক গড পাকিস্তান ইজ সেভড। তো সেই ধরনের সংলাপ আবার মনে হয় আবার আমি শুনলাম। জি জি, আপনাকে ধন্যবাদ জানাই। আমরা একটু ব্ল্যাক ফাঙ্গাসে আসতে চাই। একটু যদি বলতেন সহজ করে, আসলে আমরা করোনার মধ্যে রয়েছি, নানান বিশেষজ্ঞদের কথা শুনছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক এক সময় এক এক নির্দেশনা শুনছি, মানছি না, সংশয়ের মধ্যে রয়েছি। এর মধ্যেই এলো ব্ল্যাক ফাঙ্গাস। এই যে ছত্রাকটি, এটি সম্পর্কে যদি একটু ধারণা দিতেন, এটি আসলে কি, এটির লক্ষণগুলো কি, এটি কি ক্ষতি করে মানব দেহের? প্রথমেই বলি, এটা কিন্তু এখন আসেনি। ব্ল্যাক ফাঙ্গাসটা পুরনো বিষয়, জি। এটা আগেও না, এখন হয়েছে। যে এটি এখন হলো, আলোচনায় আসার কারণ কিন্তু কোভিড। জি। কারণ আপনি সমসাময়িক সময় বিশেষ করে ভারতে প্রথম দেখলেন, বিশেষ করে আলোচনায় আসলো যে কোভিড আক্রান্ত রোগী, কোভিডের পরবর্তী যে ধকলটা থাকে, আমরা বলি পোস্ট কোভিড স্টেট অথবা কমপ্লিকেশন, সেখানে বেশ উল্লেখযোগ্য সংখ্যক ব্ল্যাক ফাঙ্গাস পাওয়া গেছে। এবং একই সাথে বাংলাদেশেও এখন খবর আছে যে বাংলাদেশেও সন্দেহ করা হয়েছে কয়েকটা রোগী ব্ল্যাক ফাঙ্গাস। ব্ল্যাক ফাঙ্গাসটা আসলে ছত্রাকজনিত একটা অসুখ। প্রথমেই আমি বলি, এটা নিয়ে আতঙ্কিত বা বেশি ভয় পাওয়ার কোনো কারণ নাই। বিষয়টা হলো এরকম যে শরীরের ইমিউনিটি যার ঠিক আছে, শরীর যার ঠিক আছে, তার ক্ষেত্রে এই ব্ল্যাক ফাঙ্গাস একটা ডিপ ফাঙ্গাস, এটা তার জন্য প্রবলেম নয়। প্রবলেমটা হলো কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায়। আমরা সকলেই জানি যে কোভিডে আক্রান্ত যিনি হচ্ছেন তিনিও কিন্তু পরোক্ষভাবে ইমিউনিটি অর্থাৎ তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, অথবা কোভিড আক্রান্ত হয়ে হসপিটালে দীর্ঘদিন অবস্থান করছেন, বিভিন্ন রকম সেবা নিচ্ছেন, তার ক্ষেত্রেও একটা পর্যায়ে এসে এই ধরনের ফাঙ্গাস হওয়ার সুযোগ থাকে। আরেকটি হলো কোভিড পরবর্তী কমপ্লিকেশনস নিয়ে ভুগছেন বাসাতে, সেখানে এই ফাঙ্গাসটা হতে পারে। তবে এটার মানে সংখ্যা কিন্তু খুবই নগণ্য, বিশেষ করে আমাদের দেশে। কারণ হলো আপনি যেটা বলছেন তার শুরুতে আমি বলি ব্ল্যাক ফাঙ্গাসটা কেন হয়। আমরা কিন্তু ইতিমধ্যে ভারতে যখন পাওয়া গেল, আমরা ভারতের রিসার্চের উপর তাকিয়ে আছি। তো গবেষণায় এই পর্যন্ত যা আসছে তাতে কয়েকটা জিনিস কিন্তু চিহ্নিত করা হয়েছে। ভারতে খুব ব্যাপকভাবে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন ব্যবহার করা হয়েছে মানুষের শরীরে, কারণ অক্সিজেনের খুব দরকার ছিল। আমরা জানি যে আমরা যে লিকুইড অক্সিজেন থেকে রোগীকে দেই, সেটা অনেকটা হাইজিনিক ওয়েতে দেওয়া হয়, সেখান থেকে এই ধরনের সমস্যা, ফাঙ্গাস কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন যেটা, সেটার থেকে কন্টামিনেশন একটা সুযোগ থাকে, ওটাকে ওর দিকে কিন্তু এখন আঙুল উঠেছে। দ্বিতীয় হচ্ছে স্পিরিচুয়াল একটা ব্যাপার আছে। আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন যে ভারতে এটা এসছে, এই জন্য আমি রেফারেন্স সহই বলছি যে ওখানে গোমূত্র পানের একটা ব্যাপার এসছে। এই স্পিরিচুয়াল ট্রিটমেন্ট আর ম্যানেজমেন্ট কিন্তু একটা ব্যাপক জনগোষ্ঠী গ্রহণ করেছে। কেউ দৃশ্যমান ওয়েতে গ্রহণ করেছে, কেউ নিজে নিজে গোপনে ব্যবহার করেছে। এটাকেও একটা কারণ হিসাবে ধরেছে। এছাড়া আরও কতগুলো কারণ আছে, কারণ কোভিড রোগী চিকিৎসার ক্ষেত্রে একটা পর্যায়ের রোগীদের কিন্তু স্টেরয়েড দেওয়া হয়। এই স্টেরয়েডটা সেখানে কিন্তু লাইফ সেভিং, এখন দেওয়া হচ্ছে লাইফ সেভিং, সেটার একটা পরবর্তী দূরবর্তী কমপ্লিকেশনস, ইমিউনিটি কমে যে একটা সুযোগ থাকে, ব্লাড সুগার যখন বেশি থাকে, যে কোনো ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, তার মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস একটা। অথবা কিডনি ডিজিজের পেশেন্ট, তার ইমিউনিটি কম আছে, অথবা অন্য ক্যান্সার আক্রান্ত পেশেন্ট থেরাপি পেয়েছে, তার ইমিউনিটি কম আছে, সেখানেও একটা সুযোগ আছে। অর্থাৎ অনেকগুলো সুযোগ যেটার মাধ্যমে মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সেখানে ব্ল্যাক ফাঙ্গাস হওয়ার সুযোগ থাকে। তার সাথে যোগ হয়েছে স্পিরিচুয়াল কিছু ব্যবহার, আর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন। এখন আসেন উপসর্গ।
আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে বলি যে ব্ল্যাক ফাঙ্গাসের রোগীর কিন্তু উপসর্গ ভিত্তিকই ডায়াগনোসিস হয়ে যায়। এটা কনফার্মের জন্য পরবর্তী ফাঙ্গাল কালচার, ফাঙ্গাস আইসোলেশন, এটা পরের ব্যাপার। এখন উপসর্গগুলো খুবই পরিষ্কার। দেখা যাবে যে হঠাৎ করে তার নাকটা বন্ধ এবং নাক দিয়ে যে সিক্রেশন আসছে সেটা কালো। আবার দেখা যাচ্ছে মুখমণ্ডলের এক পাশটা ফুলে গেছে, সেখানে পেইন হতে পারে, আবার সেখানে বোধ শক্তিটা কমে যায়। চোখে আক্রান্ত হলে, যেগুলো কমন জায়গা, চোখে আক্রান্ত হলে চোখটা লাল হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে এই সমস্ত মিলে মাথা ব্যথা তৈরি হয়। আর খুব গভীরে যখন আরও চলে যায়, ফুসফুসে যে কাশি এবং শ্বাসকষ্ট, এটা তো হতেই পারে, এটা ডিপ ফাঙ্গাস অর্গানে চলে যায়। আরেকটা হচ্ছে এই জোনে যখন আক্রান্ত হয় তার থেকে মাথার ভিতরে অর্থাৎ ব্রেনের মধ্যে যখন চলে যাবে তখন আরেক ধরনের কমপ্লিকেশনস হয়। কিন্তু এই যে যদি যায়, এখানে একটা সুখের খবর হলো এটা ছোঁয়াচে না। জি, ছোঁয়াচে না। দ্বিতীয় সুখের খবর হচ্ছে ওই মাথা পর্যন্ত যাওয়া বা অর্গানের ভিতরে চলে যাওয়ার অনেক আগেই আমি চিকিৎসক হিসাবে বুঝতে পারবো যে তিনি এই সম্ভবত এই কমপ্লিকেশনসে ভুগছেন, এবং সেটার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থাপনা আছে, ওষুধ আছে, ব্যবস্থাপনা নেওয়া যাবে। এক কথা লাস্টে বলবো, ব্ল্যাক ফাঙ্গাস যতটা না প্রচার এবং প্রসার পাচ্ছে আমাদের মধ্যে, এখানে আমি আতঙ্কিত হওয়ার কিছু দেখছি না। আমাদের দেশে খুবই কম পাওয়া গেছে, এবং আমরা যদি প্রিভেন্ট করি, অর্থাৎ অযাচিতভাবে স্টেরয়েড না দেই, আমরা যদি লক্ষণ বুঝে আর্লি ডায়াগনোসিস করতে পারি, আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রোগীর পরিচর্যা দেয় এবং পরবর্তীকালীন বাসাতে পরিচ্ছন্ন পরিবেশ, পরিচ্ছন্ন খাবার দেয়, সেই ক্ষেত্রে এই ব্ল্যাক ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা অনেক অনেক কম। জি, চমৎকার বললেন। আপনার কাছ থেকে শুনতে চাই যে কথাটি ডাক্তার আব্দুল শাকুর খান বললেন যে এটি নিয়ে আতঙ্কের কিছু নেই। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন যে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কের কিছু নেই। তিনি যখন আতঙ্কের কিছু নেই বলছেন, তখনই অনেকের মধ্যে আতঙ্ক সঞ্চারিত হচ্ছে অতীতের সাম্প্রতিক অভিজ্ঞতার কারণে। একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, হয়তো অনেকে আশ্বস্ত হচ্ছেন। আমি একটু এই জায়গাটিতে আপনার বক্তব্যটি শুনতে চাই, প্রণিধানযোগ্য একজন আলোচক, পেশাজীবী হিসাবে আপনার বক্তব্যটি কি আসলে সাধারণ মানুষের জন্যে? আতঙ্কিত হবেন বললে এক ধরনের সংকট, আতঙ্কিত হবেন না বললেও এটিকে একেবারে গুরুত্ব না দেওয়ার একটি প্রবণতা আমাদের সহজাত। এটি আমরা করোনার শুরু থেকে দেখেছি। আসলে ধন্যবাদ আপনাকে। আসলে জিনিসটা হলো কি, ইন্ডিয়াতে তো এটা আমরা প্রথম জানলাম, এতে তো ফাঙ্গাস মানে ছত্রাক বলে, ছাতা। সবাই জানে স্বেচ্ছাতে জায়গা, নোংরা জায়গা, পচা জায়গা, তাই না? মাটি যায় না, কাদা মাটি, যে কোনো কিছু পরে থাকে কিন্তু ছাতা জন্য ছাতা বলি না আমরা, ছাতা। ইভেন খাওয়া দাওয়া যদি পচা যায়, ফলমূল, এগুলো কিন্তু পরে মানে ছত্রাক জমে, নরমাল। পাউরুটি, কেক ফেলে রাখলে সেরকম কিন্তু হয়। মানে কয়েকদিন পাউরুটি ঘরে ফেলে দেখেন উপরে ছাতা পড়ে, এগুলো কিন্তু নর্মালি হয়। রোগটা যদিও সিরিয়াস না, হয়ে গেলে তো সিরিয়াস, আক্রান্ত হলে সিরিয়াস। সাধারণত শ্বাসনালীতে তো এটি শ্বাসনালী, নাক ঢোকে, নাক দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে ঢোকে। প্রথম কথা হলো সিরিয়াস না, আক্রান্ত হলে সিরিয়াস, কিন্তু লাখে একজনের হয়, কিন্তু খুব বেশি যে হয় তাও না। গণমাধ্যমে যে তথ্য ওটাই বলতে চাচ্ছি, ভারতে 50% এটি আতঙ্ক তৈরি করছে। ওটাই বলতে চাচ্ছি, ইন্ডিয়াতে প্রায় 12,000 লোক কিন্তু আক্রান্ত হয়ে গেছে, 400-500 লোক মারা গেছে, এবং হয়ে গেলে মোর দেন 50% লোক কিন্তু মারা যায়। এবং এটা আগেও ছিল। এই সংবাদটি আসলে আতঙ্ক, এটাই মিডিয়াতে এমন ভাবে হয়ে গেছে, কিন্তু মিডিয়াতে অসত্য বলে নাই। 12,000 আক্রান্ত, 400-500 মারা গেছে, এবং আক্রান্ত হয়ে গেলে প্রায় 50% লোক মারা যায়। এবং যে লক্ষণ যেগুলো হয়, যেমন নাকে হয় নাক বন্ধ, প্রফেসর সাগর খান তো বললেন, চোখ এমন হয়েছে, চোখ আক্রান্ত, চোখ কিন্তু উঠাই ফেলতে হয়েছে, অপারেশন করে ফেলে দিতে হয়েছে বাঁচার জন্য। এটা তো হয়ে গেলে সিরিয়াস, এটা সত্য। ভয় কম, এটাও সত্য। কিন্তু মানুষ যদি মিডিয়াতে এগুলো দেখে ভয় কে না পাবে, ভয় তো পাওয়াটাই স্বাভাবিক। এবং এটা আগেও ছিল, এবার বেড়ে যাচ্ছে। এই করোনার সংক্রমণের কারণে কিন্তু আমরা বেশি পাচ্ছি। এটা শুধু করোনাতে জন্য না, আরো কিছু কিছু রোগে এটা হতে পারে, যদিও রেয়ার। যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস যদি থাকে, হতে পারে। ক্যান্সার রোগী তার কিমোথেরাপি পাচ্ছে, রেডিওথেরাপি পাচ্ছে, তার বডি ইমিউনিটি কিন্তু কমে যায়। আপনি জানেন HIV রোগী, যারা এইডসের রোগী, তারা কিন্তু সংক্রমণের ঝুঁকি থাকে, এটা বেশি থাকে। তারপর যে ট্রান্সপ্লান্ট করে, যেমন কিডনি ট্রান্সপ্লান্ট করলেন, লিভার ট্রান্সপ্লান্ট, কারো যদি অঙ্গ প্রত্যঙ্গ যদি ট্রান্সপ্লান্ট করা হয়, তারও বিভিন্ন ওষুধ পায়, সেটাও কোথায়। কারো যদি অপুষ্টিজনিত ভোগে, সিরিয়াস, তো বাতাসে উড়ে বেড়াতে পারে, তাই না? হ্যাঁ, এটা আসতেছি। তো এইভাবে ছড়াতে তো পারেই। তাছাড়া যে ইউজ অফ স্টেরয়েড যেটা বলে, এটা একটু বেশি বলা হয়ে যাচ্ছে মনে হয়। স্টেরয়েড কোনো নতুন ওষুধ নাই, এটা 50-60 বছর সবাই ব্যবহার করে, পরিমাণে দিলে বেশি যুগের প্রয়োজন অনুযায়ী লাগে। বেশি বলে তো কোনো শব্দ নাই। এটা আমরা কেন বেশি, কেনই রোগীর যা দরকার তাই দিতে। আমরা ধরেন সিরিয়াস অ্যাজমা রোগী, সিরিয়াস, শ্বাস নিতেই পারে না, স্টেরয়েড তোকে দিতেই হবে, বাঁচাতেই হবে। এটা তো নতুন, এটা বছরের পর বছর চলে আসছে। কিছু কিছু ধরেন SLE ধরেন, এই 5 বছর, 7 বছর, 10 বছর তো খায়।
সুতরাং বেশি টেশি তো প্রশ্ন না, যা ডোজ যেভাবে রিকমেন্ডেড সাইন্টিফিক্যালি ওইটাই তো দেওয়া হচ্ছে। আচ্ছা, বেশি আরেকটা বলে জিনিস- না, আমি বলছি ক্লিয়ার করি, এটা বলছি এই কারণে কারণ রোগীদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। স্টেরয়েড তো আমরা বিভিন্ন কারণে ব্যবহার করি। আমাকেও দেখে জিজ্ঞেস করছে আপনার যে স্টেরয়েড দিচ্ছেন ওনাকে যে সমানে দিচ্ছে, আমার তো আবার ব্ল্যাক ফাঙ্গাস ধরবে না। মানে মিডিয়াতে স্টেরয়েডটাকে এমনভাবে তুলে ধরা হচ্ছে, কিন্তু এটাতে লাইফ সেভিং ড্রাগ না দিয়েও উপায় নাই। Right. কথা হলো জুডিশিয়াসলি যেন দেওয়া হয়, এটা বলতে পারেন যে বেশি দেয়, বেশি কিভাবে দেয়? যা ডোজ তাই তো দিবেন, এই বেশি কেমনে দিবেন? যে এই জায়গায় আরেকটি না, প্রশ্ন- এটা আমি পয়েন্টটা শেষ করি। এটা দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়ে গেছে। আমি দুই একদিন আগে একটা রুগী দেখলাম, আমার রুগী নেয় কিন্তু আমাকে ডেকে দেখাচ্ছে, দেখেন তো উনি যে স্টেরয়েড দিচ্ছে ঠিক আছে তো। মানে মানুষের মধ্যে একটা ভয় ঢুকছে, ডাক্তারদের প্রতি একটা অনাস্থা। যখন ওইভাবে এমনভাবে বলতেছি, মনে করে সব বোধ উল্টাপাল্টা দিয়ে আমরা বোধহয় রুগী অর্ধেককে ব্যাক ফ্রাঙ্গাস ছিলেন না, আমরা বোধহয় আইনে আমার রুগীকে মেরেই ফেলবো। কিন্তু বছরের পর বছর লাইফ সেভিংটা কুতুল রুগীদের যেমন এসএলএ দিতেই হবে। কুতুল রোগ আছে, পেমফিগাস বলে, পেমফিগয়েড বলে, পেমফিগাস ভালগারি, এটা তো কমনলি দেওয়া হয়। তারপরে যে যেমন সিভিয়ার অ্যাজমা বলে 1 নম্বর ওষুধই স্টেরয়েড, অন্য কিছুও লাগবে স্টেরয়েড, সেটা এবং হাতে রুগী খেতে পারে, ইঞ্জেকশনও দিতে হয়। সুতরাং এটাই যে হচ্ছে তা না, বাট এটা একটা ফ্যাক্টর যেটা এটা হয়তো বা হতে পারে। তো ইন্ডিয়াতে যেগুলো হচ্ছে, যেমন স্টেরয়েডের সঙ্গে একটা সম্পর্ক আছে তাই বলছে, ইন্ডাস্ট্রি লোকসেন এইটা একটা। আর এই যে ধর্মীয় যে কথাটা বললেন, এটা বললে হয়তো কারো আঘাত করবো না আমি, ওরা গোবরও গায়ে ছড়াইছে, মূত্র ছড়াইছে, মূত্র খায়। এবং আমি দেখছি মিডিয়াতে অনেক ডাক্তারও এই বিশ্বাসের উপরে তারাও গোবর। সেটি ধর্মীয় আরেকটা ব্যাপার আছে, এই যে কুম্ভ মেলার নামে লক্ষ 50-60 লোক, এবং ওই গঙ্গার প্রতি পানি একদম কালো কুচকুচ ওর মধ্যে গোসল করছে, কারণ নোংরা পরিবেশে কিন্তু এই ফাঙ্গাসটা বিভিন্ন ফ্যাক্টরে আসলে এটা ছড়াই গেছে। এখন আমার যে প্রশ্নটি আপনাকে আমি কয়েক দফা করতে চেষ্টা করলাম, সেটি হচ্ছে যে বিজ্ঞানীরা তো এটি, যেটি ডাক্তার সাগর খান বলেছেন যে এটি তো নতুন নয়, আমিও জানি এটি আছে, নতুন এখনো নয়। আছে। জি, এটি পরিবেশে থাকে, অতীতেও ছিল। প্রাকৃতিকভাবেই থাকে। আমরা এমনও জানি যে আন্তর্জাতিক বিজ্ঞানী মহল, চিকিৎসা বিজ্ঞানী যারা, তারা সব সময় কিন্তু এই ধরনের মহামারীর সময় যেটি প্রলম্বিত হয়, দীর্ঘায়ু হয়, সেটিতে এটির বিপদ ঘিরে কিন্তু তারা বরাবরই সতর্কবাণী উচ্চারণ করেছেন, অবশ্যই করতে তো হবে। ব্ল্যাক ফাঙ্গাসের ব্যাপারে। আমাদের দেশের আপনারা যারা বিজ্ঞজন, বিজ্ঞ চিকিৎসক, বিজ্ঞ পেশাজীবী, আপনারা কি আমাদের সচেতন করেছিলেন কিনা? এই যে ভারতের এটি ধরা পড়বার পরে বাংলাদেশে যে দুজনকে সন্দেহ করা হচ্ছে, এদেরটি শনাক্ত হবার আগে সতর্ক আমরা করছি না তা না। মিডিয়াতে যেমন আমরা যে করোনায় এত সতর্ক করলে মানুষ কি মানছে, একেবারেই করছে না, তার কারণ এটা রেয়ার তো। যখন এটা যদি রেয়ার থাকে, এ তো ইন্ডিয়াতে এটা প্রচার হয়ে গেছে বলেই কিন্তু আমরা সতর্ক করছি, মানুষকে করছি না তা কিন্তু নয়। এটা শুধু তো আমরা ব্ল্যাক, শুধু ব্ল্যাক না, আবার হোয়াইটও আছে, আবার ইয়েলো আছে, কয়েক রকমের ভাগে অনেকগুলো। এটা বলে একটা গ্রুপ অফ অর্গানিজম থাকে, মিউকরমাইকোসিস বলে মেডিকেল টার্মে, এটা মিউকরমাইসিটিস বলেন, অনেকগুলো অর্গানিজম থাকে। সবগুলো রোগীর ক্ষতি করে তা কিন্তু না। অবশ্যই আমরা জনগণকে সতর্কিত করছি না তা নয়, কিন্তু ওই যে যাদের এই ধরনের রোগ আছে তাদেরকে সতর্ক হইতেই হবে। আমাদের ভয় যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটা ইন্ডিয়াতে হচ্ছে, এটার সঙ্গে বোধহয় খুব বেশি সম্পর্কযুক্ত। ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেমন ডাবল ভেরিয়েন্ট, ট্রিপল ভেরিয়েন্ট, বেঙ্গল ভেরিয়েন্ট, এপি ভেরিয়েন্ট, যারা এতে সংক্রমিত হচ্ছে তাদের মধ্যে কিন্তু এই ঝুঁকিটা আসলে বেশি। অনেকে বলে যে অনেকদিন আইসিইউ তো নতুন কিছু, আইসিইউ 1 বছর 1 মাস 2 মাস সময় অন্য রোগী থাকে না। এই করোনার আগে কিন্তু আইসিইউ রোগী ছিল না, আইসিইউতেই হবে এমন কথা নাই, হতে পারে, সে দ্যাট ইজ পসিবল। এটা বললে আরেক ভয়, আইসিইউ গেলে তো এমনি মানুষ ভয়, আইসিইউ গেলে বোধহয় আর ফিরবো না, এটা তো বলে। এই যে আরেক ঢুকায় যে আরেকটা প্রবলেম হচ্ছে, আমরা এমনভাবে প্রচার করছি আইসিইউ গেলেই বোধহয় এখন আর ব্ল্যাক ফাঙ্গাস হবে, এটাও কিন্তু ঠিক না। নিশ্চয়ই আজকে আমরা আমাদের সম্মানিত দর্শকদের বিষয়টি খুব সহজ করে দিতে চাই আপনাদের দুজনের মাধ্যমে। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন রাজনীতি সচেতন মানুষ, রাজনীতির মানুষ, এবং একজন কৃষিবিদ আমাদের রাজিকুজ্জামান রতন ভাই, তার কাছ থেকে শুনতে চাই একজন সাধারণ নাগরিক হিসাবে, আপনি যখন গণমাধ্যমে পড়ছেন, টেলিভিশনে দেখছেন ব্ল্যাক ফাঙ্গাস, আপনার মনের ক্রিয়া প্রতিক্রিয়াগুলো শুনতে চাই। দুটো জিনিস হয়েছিল, যেমন ধরেন আমাদের গ্রামের কৃষক যারা, তারা গোবর পচানো সার জমিতে দেয়, হাত দিয়ে ব্যবহার করে, কিংবা আমাদের যে সবজি থেকে যে খোসা সেগুলো দিয়ে সার হয়। তা আমাদের এটা মিউকরমাইকোসিস যেটা স্যার বললেন। এখন ছত্রাকের জন্ম হয় কোথায়? ছত্রাক মানুষের সঙ্গে মানে সম্পর্কিত হয় কিভাবে? প্রতিদিন এই ফাঙ্গাসের যে স্পোর মানে হচ্ছে তার ওই ফুলের রেণুর মতো যেটা, এটা ভেসে বেড়াচ্ছে। আমরা প্রত্যেকেই কিন্তু এদের আক্রান্ত, এখানে যারা বসে আছে আমরা প্রত্যেকে আক্রান্ত, কোনো না কোনোভাবে এটা আক্রান্ত। কিন্তু যেটা বলছে, স্বাভাবিক অবস্থায় 1 লক্ষ মানুষের মধ্যে 1 জন এটা দ্বারা আক্রান্ত হয়।
আর যদি আপনার বডির ইমিউনিটিটা কম থাকে তাহলে এটার পরিমাণ বলছে তারা 20 থেকে 30 জন হয়ে যেতে পারে। জি হলেও আবার সবাই এটাতে মারা যাবেন তা না। যদি এটা রাইনো মানে আমাদের নাক থেকে চোখ থেকে এই দিকে শ্বাসনালী এবং মাথা আমাদের সাইনাস এই ক্যাভিটি জি। এগুলো জায়গায় যদি যায় তাহলে তার দ্বারা আক্রান্ত হলে মৃত্যুর হারটা মর্টালিটির হারটা 50% উপরে চলে যাবে। জি এটা হচ্ছে আমরা যদি বলি একটু সাধারণভাবে ডাক্তারদের কাছ থেকে আমরা শুনলাম, কিন্তু আমাদের মানুষকে বোঝানো দরকার এটা। আমাদের এখানে বাংলাদেশে কখনোই বাতাসের আর্দ্রতা 50-এর নিচে নামে না। ফলে যেখানে আর্দ্রতা বেশি সেখানে মানে ফাঙ্গাস থাকবেই সেখানে। ফলে আমাদের একটা ন্যাচারাল প্রোটেকশন আছে, কারণ এটার সঙ্গে আমরা টিকে থাকতে থাকতে আমাদের বডির একটা ইমিউনিটি তৈরি হয়েছে। এখন যে জিনিসটা খেয়াল করতে হবে, পৃথিবীর বিভিন্ন দেশে যে মেজার্সগুলো নিয়েছিল, যেমন উহানে করোনা ধরা পড়ার পরে ওরা 50 টন ভিটামিন সি ওখানে সাপ্লাই করেছিল। জি এইটা এখন দেখা দরকার যে ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কতখানি বাড়িয়েছে। কারণ ভিটামিন সির একটা বড় গুণ হচ্ছে সে আমাদের টিস্যুগুলোকে হিল আপ করতে সহযোগিতা করে। ফলে যদি আমাদের মাংসপেশির যে টিস্যু কিংবা গোটা শরীরের যে আমাদের টিস্যু, সেই টিস্যুকে হিল আপ করার কাজটা যদি করা যায়, ভিটামিন সি বলছে যে সাধারণভাবে যদি কেউ করোনায় আক্রান্ত হয় তাহলে দিনে তার 500 মিলিগ্রাম ভিটামিন সি, যদি কেউ ব্ল্যাক ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে এটা ডোজ যদি দ্বিগুণ করে দেওয়া যায় তাহলে কিন্তু সে ন্যাচারাল রেজিস্ট্যান্সটা তৈরি হতে পারে। এখন ভিটামিন সির জন্য এই সবচেয়ে সুবিধা কি, আজকে আমি কারণ বাজারে আমাদের ওয়াসা ঘেরাও করার পরে কারণ বাজারে দিয়ে আসছিলাম, ভালো যেটা এলাচি লেবু মানে যেটা সিডলেস লেবু যেটা, সেটা কিনলাম আমি 25 টাকা ডজন। মানে 25 টাকা ডজন মানে একটা দাম 2 টাকা। জি। একটা লেবু যদি চিপে আমি রস করে খাই, যাদের ডায়াবেটিক প্রবলেম আছে তারা চিনি ছাড়া খাবে, আর যাদের একটু স্বাদের প্রয়োজন আছে তারা একটু চিনি দিয়ে খাবে। একটা লেবু একজন মানুষের একদিনের প্রয়োজনীয় অ্যাসকর্বিক অ্যাসিড ফিল আপ করার জন্য সাফিসিয়েন্ট। তাহলে আমার এটা নিয়ে ভয় পাওয়ার কি আছে? আমার প্রতিরোধ ব্যবস্থাটা আমার সোসাইটিতে আছে। এবং বাংলাদেশ এমন একটা দেশ, দেখেন বাংলাদেশে যখন এই বর্ষার সময় মানুষের সর্দি জ্বর বেশি হয় সেই সময় ফলগুলো দেখেন, আনারস আছে, লেবু আছে, আমাদের যে যত ন্যাচারাল ফল, এবং আমাদের এই সময় গরমে ঘামে মানুষের শরীর থেকে লবণ বেরিয়ে যায়, শত জুইসি ফ্রুট হচ্ছে আম আছে, কাঁঠাল আছে। মানে আমাদের নেচারের সঙ্গে ফলের একটা এমন সম্পর্ক আছে। আমরা যদি এইটাকে অভ্যস্ত করে তুলতে পারি, আমি প্রকৃতি থেকে আমি আমার সুরক্ষা নেব। আর আরেকটা জিনিস, আমাদের নিউট্রোফিল যেটা শ্বেত রক্তকণিকা, এইটা যদি দুর্বল হয়, এটার পরিমাণ যদি কমে যায় তাহলেও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের পথ্যটার একটা ব্যাপার আছে। তাহলে আমাদের যদি সবজি, ফল এবং পথ্য এই তিনটার উপর জোর দেই, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা বাড়াই, আর ওই যেটা বলে যে গায়ে গোবর মেখে যেমন ইয়ে করা, সেটা মেজার নেওয়ার জন্য আমাদের এখানে কিন্তু অনেক কথা আছে। আর এগুলো কিচ্ছু হবে না। কাউকে কপাল দেখিয়েছে, কারণ দেখায়নি। কপাল দেখালে তখন হয় কি করব ভাই, আয়ু ছিল না, হায়াত ছিল না, মরে গেছে, অথবা ডাক্তারের চেম্বার ভাঙচুর করবে, এর বাইরে তো আর কোথাও যাবে না। কিন্তু সে যদি কারণটা দেখতো তাহলে বুঝতে পারতো এটা সংক্রমিত হওয়ার অনেক রিজন আছে প্রকৃতিতে, আবার এখান থেকে প্রতিরক্ষা পাওয়ারও অনেকগুলো উপায় আমাদের আছে। বিজ্ঞান আমাদেরকে সেই জিনিসটা শেখায়। এই বিজ্ঞান মনস্কতা আমাদের এখানে তৈরি করলে আমরা মনে করি যে এই ভয় পাওয়ার কোনো কারণ নাই, বরং এটাকে আমি মোকাবেলা করতে পারবো। জি, সময় যেহেতু আমাদের শেষের দিকে, আমি আর এই ব্ল্যাক ফাঙ্গাস বিষয়ে আপনার কাছে আর না শুনিয়ে আমি একটু আপনার কাছে আসতে চাই শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে। অনেক বিলম্বে হলেও আমরা এখন পর্যন্ত জানতে পারছি যে 13 তারিখ থেকে 13 জুন থেকে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে। এই জায়গাটিতে শুনতে চাই আপনার কাছ থেকে, আপনি একজন প্রথিতযশা শিক্ষক, আপনার ছাত্ররাও এখন শিক্ষক, অনেকে আপনার অবসরে গেছেন বা যাচ্ছেন এমন আছেন, না অনেকেই গেছেন। যে আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আমরা যে কারণে এতদিন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ রাখলাম, সেই কারণ তো এখন নিশ্চয়ই দেখা যাচ্ছে না বলেই তো আমরা এটি খুলছি। খোলার পরের সংকটগুলো, চ্যালেঞ্জগুলো কি দেখেন, করোনা যেহেতু রয়েছে এখনো? ধন্যবাদ। আপনার শিক্ষা সংক্রান্ত প্রশ্নে শিক্ষিত হবার আগে আমার মনে একটু শঙ্কা জেগেছে, শঙ্কাটা দূর করি। ডাক্তার আব্দুল্লাহ বলছিলেন যে করোনা বায়ুবাহিত রোগও বটে। তো এখন বাংলাদেশের বায়ু কি পশ্চিমবঙ্গে যাচ্ছে না? পশ্চিমবঙ্গের বায়ু কি বাংলাদেশে আসছে না? কাজে বাংলাদেশ আর ভারত চলাচল বন্ধ করে কি আমি বন্ধ করতে পারবো? করোনা পারবো না।
আসলে বায়ুবাহিত রোগ। এখন বায়ুকে লকডাউন দেবেন কি করে? সমস্যা সেটাই। যাকে একটা ব্যবস্থা হবেই আর কি, আমি মনে করি, আশা করি। তো এখন কথা হচ্ছে, দেখুন সারা পৃথিবীতে শিক্ষা বিপন্ন, শুধু বাংলাদেশে নয়। এখন 1.5 বছরের বেশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। আমি ব্যক্তিগতভাবে বহুবার স্যার, এই বলেছি। জায়গাটাতে আমি একটু আলোচনার সুবিধার্থে কিছু মনে নেবেন না, আপনি বাস ছাড়ছেন, ট্রেন ছাড়ছেন, লঞ্চ ছাড়ছেন, আমি সেটাই মানে বলছি। সব ছাড়ছেন, যাদেরকে আপনি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন না। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের, শিক্ষার্থীদের কিন্তু যথেষ্ট ডিসিপ্লিন মেনে চলতেই আমরা দেখি। এবং একজন শিক্ষক, আপনি ভালো জানবেন, একজন শিক্ষক চাইলে 100, 200, 500, 5000 শিক্ষার্থীকে নিয়মের মধ্যে অবশ্যই। আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তাদেরকে পড়বার পরিবেশটি নিশ্চিত করতে পারত। এটি বিবেচনায় না নিয়ে আমরা প্রতিটি সময় কেন বিপরীতধর্মী কাজগুলো কেন করছি? না, তার এই কথাটা বহুবার বলেছি, বাংলাদেশে কোনো করোনা নীতি নাই, কোনো বিষয়ে কোনো নীতি নাই। যখন যেমন তখন তেমন আমরা কাজ করে যাই, সেটা একটা ভালো দিক। কিন্তু দেশ এবং জাতির জন্য সুদূর প্রসারী, ভবিষ্যৎব্যাপী বিস্তৃত কোনো সিদ্ধান্ত না নিলে বিপদ হয়। এখন শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যাটা হচ্ছে যে খুলে দিলে শিক্ষার্থী যারা আসবে তাদেরকে তো আমি স্বাস্থ্যবিধি মেনে বসতে দিতে পারবো না। তার কারণ হচ্ছে আমার শ্রেণীকক্ষগুলো এখনই উপচে পড়ে। স্যার, রেশনিং করে করা যেত না? করা সম্ভব হবে না, ওই শিফট ভাগ করেও সম্ভব হবে না। জোর বেজোর করে করা যেত না? হবে না, করা যাবে না। তবে এটা ঠিক, সব যদি চলে জি। শিক্ষা প্রতিষ্ঠান চলবে না কেন? তবে আমি যেটা বলেছি গত পরশুদিন একটি কাগজে এসছে আর কি, সেটা হচ্ছে যে শিক্ষক শিক্ষার্থী সবাইকে টিকা দিয়ে, জি, টিকা কতটুকু কার্যকর তা নিয়ে ডাক্তার সাহেবরা নিঃসন্দেহ নন, কিন্তু তবু আমরা টিকাটাকে একটা মানসিক শক্তি হিসেবে, উৎস হিসেবে ধরি। জি। তো কাজে সবাইকে টিকা দিয়ে তখন খোলা উচিত বলে আমি মনে করি, এবং শিক্ষকদেরকেও সাহস করতে হবে। আর করোনায় আজকে 27 জন, মানে গতকাল 22 জি, জন শনাক্ত 1292। প্রতিদিন। কিন্তু আমরা এই হিসাবটা নিচ্ছি না, প্রতিদিন স্বাভাবিকভাবে কত মানুষ মারা যাচ্ছে। তো কাজেই করোনার মৃত্যু নিয়ে আমি অত চিন্তিত শঙ্কিত হবার যুক্তিসঙ্গত কারণ নাই। 1.5 বছর হয়ে গেছে, এখন ভাবনা চিন্তা করা দরকার কিভাবে খোলা যেতে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রছাত্রীদের বিষয়টা কি হবে? বলা হচ্ছে টিকা দেওয়ার পরে। তো এখন রেজিস্ট্রেশন হয়েছে, টিকা দেয়া শুরু হলে 1 ডোজ, এটি আপনার কাছ থেকে একটু শুনতে চাই আমি। আপনি যদি আপনার জায়গা থেকে একটু বলেন যে প্রথম ডোজ দেওয়ার কতদিন পরে দ্বিতীয় ডোজ দেয়া হবে, অর্থাৎ কতদিন পরে তারা আসলে সত্যি সত্যি কিন্তু ক্লাসে, এখানে শ্রেণীকক্ষে আরেকটা প্রশ্ন, বসতে পারবে? আমি যদি ঠিক শুনে থাকি, জি। বঙ্গোভ্যাক্স যেটা আমাদের টিকা, সেটা তো 1 ডোজই হবার কথা ছিল। তাকে কেন সরকার প্রণোদনা দিল না? বিদেশ থেকে টিকা আনার জন্য লম্পজম্প শুরু করলো কেন সরকার? দেশি টিকাকে উৎপাদন করতে দিল না। টিকার ছাত্রছাত্রীদের টিকার ব্যাপারটা থেকে আচ্ছা, টিকার আগে আমি একটা মানে ওই ইয়ের কথাটা একটু শেষ করে পড়াতে সময় হয় না। এই যে ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, এটা নিয়ে যেটা কথা হলো, ভয় পাকার কোনো কারণে এটাও সত্য, সতর্ক থাকতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং প্রতিরোধমূলক ব্যবস্থা কিন্তু নিতে হবে। যেহেতু একটা আইডিয়া, এই করোনার জন্য যে আমরা স্বাস্থ্যবিধির কথাটা বলি, এটাও কিন্তু এখানেই ভালোভাবে মানতে হবে। মাস্ক পরা, হাত ধোয়ার চর্চা, শারীরিক দূরত্ব, এটা একদম সুন্দরভাবে মানতে হবে। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু সবচেয়ে জরুরি। নিজের ঘর বাড়ি যাইবেন, স্বেচ্ছাতে জায়গা, এগুলোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। খাওয়া দাওয়ার ব্যাপারেও সতর্ক হতে চাই, যেমন ধরেন পচা কিছু ফলমূল বা শাকসবজি এগুলো যেন ভালো করে ধুয়ে খেয়ে নেই। মাটির সংস্পর্শে কোনো কাজ করলে হাতে গ্লাভস পরতে পারে, বা কোনো কিছু যদি থাকে সাথে যেন ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়। গায়ে যদি কোনো উন থাকে, কাটা ছিঁড়ে আগুনে পোড়া যাই বলেন, ধোলা বেলে, ওখানে কিন্তু এই ফাঙ্গাস ছড়ায়, ওগুলো সাথে যেন পরিষ্কার করা হয়, সাবান দিয়ে পরিষ্কার। এগুলো যদি আমরা ব্যবস্থা নিতে পারি, তাহলে কিন্তু এইটা কিন্তু প্রতিরোধ করার সময় এগুলো কিন্তু নিতে। মোট কথা হলো, অপরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যদি আমরা এটা অ্যাভয়েড করতে, পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করি, তাহলে কিন্তু এই ফাঙ্গাস আপনি কমাইতে পারবেন আর কি। সবচেয়ে যেটা জরুরি, এগুলো মানুষকে মানতে হবে। আর শিক্ষা নিয়ে আমি একটা পয়েন্ট অ্যাড করি, এটা আমি আগেও একদিন বলছিলাম, আপনার মনে আছে। আমিও মনে করি যে শিক্ষাগুলো খুলে দেওয়া উচিত। তবে আমার যেটা আইডিয়া ছিল, এটা বড় বাচ্চাদের আগে, যেমন আগে মেডিকেল কলেজ, বুয়েট, ইউনিভার্সিটি, বড় এরা মোটামুটি মানবে। তারপর পর্যায়ক্রমে দেখে হাই স্কুল, ছোট বাচ্চাদের স্কুলে ওরা লাফালাফি দৌড়াদৌড়ি করে কে কার মধ্যে বাড়িতে জানে না, ওই ছোট বাচ্চাদের আবার মা বাপ যাবে কিন্তু
বাচ্চারা স্কুলে যে মা ওই গেটের বাইরে দেখবেন 50 কিন্তু জন আপনারা 200 তো জন খুললেন থাকবে উল্টো করে। না উল্টা না সেটি বলছি আমি যে বড়দের এবং জি। তাদেরকে খুললেন government তো ছোটদেরটা। না আমি চাচ্ছি যে বড়দের না খোলা হয় এবং গভর্নমেন্ট কিন্তু অলরেডি যে ভ্যাকসিন দিচ্ছে জি। মেডিকেল কলেজের আমি সরকারি বেসরকারি যত মেডিকেল কলেজ আছে স্বাস্থ্যকর্মী সবাইকে আগে ভ্যাকসিনেট করুক খুলে দেখ তারপরে পর্যায়ক্রমে ধরেন ইঞ্জিনিয়ারিং আছে বা ইউনিভার্সিটি আছে বড় বাচ্চাদের ওদেরকে ভ্যাকসিন দিয়ে খুলে তাতে কিন্তু বেশি সময় যাবে তাহলে তা আসলে কিন্তু নয় খুলবে কবে? বলছে যে পর্যায়ক্রমে শুরু হবে 13 তারিখ না থেকে। পর্যায়ক্রমে শেখা না যদি টিকা দিয়ে যেতে হয় কতদিন লাগবে? 13 তারিখ কিন্তু বলেই নেই খুবলে যদি পরিবেশ পরিস্থিতি যদি উন্নতি হয় জি। যেমন এখন তো 10% নিচে 2 মাস আগে কিন্তু একসময় আমাদের 5-এর নিচেও কিন্তু আসছে তখন কিন্তু আমি বলছিলাম খুলুক কিন্তু বাড়তে বাড়তে 21, 22, 23 হয়ে গেল এখন যদি কি আগামী 12 দিনের মধ্যে এটা 15, 20, 30 হয়ে যায় তাহলে তো খোলা এটা ঠিক হবে না আসলে সুতরাং এটা নির্ভর করবে আগামী 1-2 সপ্তাহ বা 2 সপ্তাহে ধরেন বা 13 তারিখের আগ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়ায় যদি সংক্রমণ কমতে থাকে তাহলে হয়তো খোলা যেতে পারে তবে হ্যাঁ জি। সবাইকে কিন্তু ভ্যাকসিনেশন দিতে হবে এটা ভ্যাকসিন দিয়ে দিলে ভালো এটা 100% না হোক জি। কোন কোন ভ্যাকসিন 90, 92, জি, 80% বুঝতে প্রোটেকশন পেরেছি। এবং পৃথিবীর অনেক দেশ যেখানে কন্ট্রোলে চলে আসছে জি। এটা কিন্তু ভ্যাকসিন দেওয়ার ফলেই কিন্তু control ভ্যাকসিনের চলে কথা যেহেতু বলছেন এটি নিয়ে একটু আলোচনা করতে চাই আমরা ব্ল্যাক ফাঙ্গাসের আলোচনাটি শেষ করতে চাই কিছু সতর্কতার কথা তিনি বলেছেন আপনার কাছ থেকে শুনতে চাই দর্শকদের জানাতে চাই যেমনটি এর আগে বলেছিলাম যে ভয় পাওয়ার কিছু নেই আমরা আপনাদের দুজনের মাধ্যমে তাদেরকে সহজভাবে বিষয়টি আমরা স্পষ্ট করব তাদের কাছে এই যে আমরা বলছি যে কি কি সতর্কতা আসলে দরকার ব্ল্যাক ফাঙ্গাস থেকে বেঁচে থাকার জন্য না ইতিমধ্যে আমার স্যার তো বলেছেন অনেক কিছু বলেছেন প্রথমেই আপনি। হচ্ছে যে ব্ল্যাক ফাঙ্গাসটা ততক্ষণ পর্যন্ত আক্রান্ত করবে না যতক্ষণ পর্যন্ত একটা সুস্বাস্থ্য অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা যার আছে তার মধ্যে হবে না আমরা তো সাধারণ মানুষ তো পরিষ্কার- বুঝি না যে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন আমরা সেভাবে পরীক্ষাও করি না আমি যদি রিপিট না করি জি। রতন ভাই বললেন যেগুলো জি। যে আবার খাদ্য সুষম খাদ্য গ্রহণ করা কায়িক পরিশ্রম করা এগুলা তার অংশ নিজের বাসস্থানকে আপনি পরিচ্ছন্ন তো জানেন রাখা যেটা আমাদের স্যার দেশে বলছেন। অপুষ্টির হার কত শতাংশ অপুষ্টির হার এখানে উল্লেখযোগ্য আছে কিন্তু অপুষ্টির হার যে আগের থেকে কমে আসছে এটাও আমাকে স্বীকার করতে জি। হবে এটাও আসছে আর সবচেয়ে বড় কথা হলো যে এখন এটা এমন একটা মহামারীর সময় দেখা দিল কোভিড সাথে অতএব আমি একইভাবে বলবো যে কোভিডকে যেভাবে প্রতিরোধ করা যায় অর্থাৎ স্বাস্থ্যসম্মত উপায় চলা স্বাস্থ্যবিধি মেনে চলা জি। এবং হলে যথাযথ চিকিৎসা নেওয়া বা পরামর্শ নেওয়া এবং যখন হসপিটালে ভর্তি হবে তখনকার দায়িত্ব তো স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের তারাও সতর্কভাবে চিকিৎসা করবেন তাতে করেই কিন্তু প্রতিরোধ হয়ে যাবে আর স্যার আরও কিছু বলছেন যেটা আমি রিপিট করতে চাই না আমি শুধু বলবো আমি যদি এই দিকগুলো মানি তাহলে আমার জন্য সুখবর হচ্ছে আমার ক্ষেত্রে সেই ব্ল্যাক ফাঙ্গাসের ভয় নাই ব্ল্যাক ফাঙ্গাস যদি আমার ভিতরে ঢুকে যায় নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গকে ধরে ফেলে তখন এখানে মৃত্যুর সম্ভাবনা আছে তার আগে যদি আমি ডাক্তারের কাছ থেকে এটা হয় ডায়াগনোসিস হয় এবং সেই চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ ঔষধও বাংলাদেশে আছে জি। যেটা ভারতে কিন্তু টু দি পয়েন্ট যে ঔষধটা দেওয়া হয় ওদের অনেক ক্রাইসিস তাহলে কি একটু সহজ করে বলবেন কিনা শাকুর ভাই যে কি কি সিম্পটম একজন মানুষের মধ্যে দেখা দিলে তিনি যাবেন চিকিৎসকের কাছে কোন শ্রেণীভুক্ত চিকিৎসক মানে কোন পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তারা যাবেন চিকিৎসা যেহেতু আছে আপনি বললেন সহজ করে। এইটার জন্য একেবারে বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকের কোনো প্রয়োজন নাই যিনি এমবিবিএস ডিগ্রি ধারণ করেছেন রেজিস্টার্ড ডক্টর তিনি এটা চিকিৎসা দিতে পারবেন সিমটমগুলো এর মধ্যেই বলেছিলাম নাক বন্ধ হয়ে যায় নাক থেকে কালো ডিসচার্জ আসা চোখ লাল হয়ে যাওয়া হঠাৎ করে মুখের কোনো অংশ যদি ফুলে যায় এক জি, জি। পাশ এবং সেখানে যদি স্কিনটা ব্ল্যাক ফাঙ্গাস বলা হয় স্কিনটা যে কালো হয়ে যায় জি। এবং এই ধরনের যে কোনোটা দেখা দিলেই উনি যখন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং গায়ে কি ফোসকা পড়তে পারে ফোসকাও পড়তে পারে তো বিশেষ করে যেটা হয় সেটা হচ্ছে নাক বন্ধ হয় নাকটা বেশি আক্রান্ত হয় চোখ এবং এই যে মুখমণ্ডলের এক জি। পাশ আর সাইনাস যেটা সেটা ভিতর থেকে হয় তো সাইনাস আক্রান্ত হলে আমরা জানি যে সেখানে মাথা ব্যথার একটা ব্যাপার থাকে অর্থাৎ এই ধরনের কিছু দুই একটা উপসর্গ অথবা একটি উপসর্গ অথবা অনেকগুলো উপসর্গ যদি কারোর মধ্যে দেখা দেয় জি। তিনি চিকিৎসকের পরামর্শ এটি নিয়ে ভয় পাওয়ার কারণ কোনো এটা নিয়ে কারণ অলরেডি আমরা টিউনড আছি জি। আমরা আগেও জানতাম জি। আমরা সবসময় জানি আমি সবসময় চিকিৎসা বিজ্ঞানের ছাত্র কিন্তু জি। প্রতিদিনই আমাদের শেখার বিষয় আছে শিখতে হয়, জি। আমরাও শিখছি ওরিয়েন্টেড হচ্ছি জি। আর এই প্রসঙ্গে একটা কথা জি। বলবো সেটা হচ্ছে বড় থেকে প্রতিষ্ঠান খুলতে হবে এজন্য আমরা যে ভ্যাকসিনগুলো নিচ্ছি জি। এর ট্রায়াল কিন্তু 18 and 18 প্লাস Plus। তাহলে আমি 18 এর নিচে এখন প্রয়োগ করতে পারছি না জি। তা ন্যাচারালি আমি যদি ভ্যাকসিন দিয়ে ইমিউন করে খুলতে চাই তাহলে কিন্তু 18
একটা ট্রায়াল ওয়েস্টার্নে হয়েছে অন্য, যেমন ফাইজারে হয়েছে 12 বছর এবং তার উপরে, সেটা কিন্তু আমরা এখনো পাচ্ছি না। আমরা যেগুলো পাচ্ছি সেগুলো কিন্তু 18 এবং তার উপরে। আমি তো ওই সায়েন্টিফিক ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত দিতে পারবো না, অতএব খোলার ক্ষেত্রে সেই বিষয়টাও বিবেচনা। জি, আমরা একেবারে শেষের দিকে রতন ভাই এই শিক্ষা বিষয়ে আপনার একটু শুনতে চাই। আপনি নিশ্চয়ই পত্রপত্রিকায় পড়ছেন যে হতাশা তৈরি হয়েছে শিক্ষার্থীদের অনেকের মাঝে, কেউ আত্মহত্যা করছে, কেউ নানান ধরনের আপনার মানসিক যে একটি স্বাস্থ্যগত সমস্যা এটি শুরু হয়েছে। যে কথাটি সর্বশেষ ডাক্তার আব্দুল শাকুর খান বললেন যে আমরা খুলবার কথা শুনছি নিচের থেকে, ধরেন স্কুল কলেজ এইভাবে, তারা বলছেন, দুজন সম্মানিত আলোচকই বলছেন যে এটা উপর থেকে বিপরীত ধর্মী হওয়ার কথা। কি বলবেন? আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত রাজশাহীতে তারা বলছেন যে আমরা শ্রেণীকক্ষে ফিরতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি নিয়ে আন্দোলনও হচ্ছে, আপনি জানেন। কি আসলে কোন বিবেচনায় কিভাবে আমরা এগোচ্ছি, কিভাবে এগোনো উচিত? দুজন বিশেষজ্ঞের মতামতের সঙ্গে আমাদের সম্পূর্ণ সহমত পোষণ করে চলতে হবে, কারণ এটা কোনো আন্দাজে কথা বললে চলবে না, আবেগ দিয়ে চললেও চলবে না। আমাদের 4.5 কোটি শিক্ষার্থী, করোনার এই 14 মাসে তাদের মনস্তাত্ত্বিক এবং শারীরিক প্রভাবটা কি হয়েছে এটা আমরা সবাই জানি। বাচ্চারা তবুও ধরেন ঘরের মধ্যে হয়তো মা বাবারা রেখে দিলেন, কিন্তু যারা এই কিশোর হয়ে উঠছে তারা কি ঘরে আছে? তারা কিন্তু বাইরে ঠিকই খেলাধুলা করছে, ঘোরাফেরা করছে, বাজারে যাচ্ছে, কত কিছু করছে। এবং আমরা আমাদের মানে সাংগঠনিক এক্সপেরিয়েন্স যদি বলি, বাসদের পক্ষ থেকে আমরা বাংলাদেশের 29টা জায়গায় অদম্য পাঠশালা পরিচালনা করছি স্কুলের ছাত্রদের নিয়ে। আমরা করোনাকালীন সময়ে কমিউনিটি কিচেন পরিচালনা করেছি, আমরা আমাদের ভলান্টিয়ার করেছি, সব কিন্তু ইয়ংদেরকে দিয়ে। আমরা এই জন্য বলেছিলাম বিশ্ববিদ্যালয়গুলো যদি খোলা থাকতো তাহলে কি হতো, আমরা দুটো কাজ করতে পারতাম। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করানো, তাদের মধ্যে থেকে একদল ভলান্টিয়ার তৈরি করা যারা এই করোনাকালীন সময় মানুষের পাশে দাঁড়াতো। তাহলে দুটো একই দিকে যেমন একাডেমিক তার অ্যাটেনমেন্ট হতো আর সোশ্যালাইজেশন হতো। করোনায় যেমন একটা কথা খুব প্রথমে ভুলভাবে বলা হয়েছিল, সেটা কি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। আমরা বারবার বলছি না, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করুন এবং সোশ্যালি কানেক্টেড থাকুন। কারণ সোশ্যালি কানেক্টেড থাকার না, সোশ্যালটা খুব ভুল। হ্যাঁ, ভুল মানে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করুন, সোশ্যাল কানেকশন দুই দিক থেকে। একটা হলো আমি এই সোসাইটির একজন মানুষ, তার ক্রাইসিসে আমার কিছু ভূমিকা আছে। যুবকরা এই ভূমিকা পালন না করলে আর কে করবে? ফলে সেই যুবক কি ঘরের মধ্যে বসে থাকবে যে করোনায় আক্রান্ত হয়ে মরে যাক? বরঞ্চ বলো আমার ফিজিক্যাল ইমিউনিটিটা আছে। ইমিউনিটি যেহেতু একটা প্রধান ফ্যাক্টর, তাহলে ইয়ংদের ইমিউনিটিটা ভালো আছে। তার সঙ্গে যদি যুক্ত হতো মানুষের প্রতি দায়বদ্ধতা, তাহলে আমরা কিন্তু এই ক্রাইসিসের মধ্যেও মূল্যবোধের একটা জাগরণ ঘটাতে পারতাম। সে কারণে বলতে চাই, আমাদের 46টা পাবলিক বিশ্ববিদ্যালয়, 107টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় মানের প্রতিষ্ঠান সব মিলিয়ে ধরেন 800 থেকে 900, এগুলো যদি খুলে দেওয়া হতো মেডিকেল কলেজ সহ, তাহলে দুটো জিনিস হতো, একটা ডিসিপ্লিন শিখতো, আবার এদেরকে আমরা প্রয়োজনে সোশ্যাল ভলান্টিয়ার হিসেবে কাজে লাগাতে পারতাম। জি, একটু ভ্যাকসিনের প্রসঙ্গ যেহেতু এলো, ভ্যাকসিনের অবস্থা নিয়ে মানুষের মনে নানান প্রশ্ন তৈরি হচ্ছে। যদিও আমরা আসার কথা শুনছি, সরকারের তরফ থেকে বলা হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী গতকালকেও বলেছেন যে চীন থেকে তারা 1 কোটি বা 1.5 কোটি টিকা আনবার ব্যবস্থা করছেন, এবং ফাইজারের টিকার বিষয়টি এটি জরুরি ব্যবহারের অনুমোদনও দেওয়া হয়েছে আমাদের দেশে। আমরা শুনেছিলাম এটি -72 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে, এবার শুনছি 2 থেকে 8 ডিগ্রি। মানে আসলে একটু সহজ করে যদি না, এটা তো আমরা যে তথ্যগুলো পাই যেখানে এটা অরিজিনেটেড হয় সেখান থেকে তথ্যগুলো আসে। প্রথমে আমরা জেনেছিলাম এই টেম্পারেচার, এখন আমি ভ্যাকসিনের কথা 25 ডিগ্রিও শুনেছিলাম। আমরা ভ্যাকসিনের অ্যাজ এ হোল কথা, আমার দেশের মূল জনসংখ্যাকে যদি আমি বিবেচনায় আনি, তাহলে আমার দেশের টার্গেট হচ্ছে 70% জনগণকে ভ্যাকসিনেটেড করতে হবে। কেন করতে হবে? 70% ভ্যাকসিন দেওয়া হলে পুরো কমিউনিটি সেফ হবে, এটাকে বলে হার্ড ইমিউনিটি। এখন যদি আমার দেশের 70% আমি ধরি, 12 লাখ বা 12 কোটি বা 12.5 কোটি, তাহলে আমার ভ্যাকসিন ডোজ লাগবে কমপক্ষে 25 কোটি ডোজ। এখন আমি কিন্তু সদিচ্ছার কোনো অভাব দেখছি না। আমরা দেখেছি অনেক দেশ পাওয়ার আগে আমার দেশে আমরা ভ্যাকসিন পেয়েছি, শুরু করতে পেরেছি, কিন্তু ব্যত্যয় ঘটেছে, এটা চলার পথে ঘটতে পারে। তবে আমি আশা করি এগুলো সব ওভারকাম করে হয়তো আমরা টার্গেটে পৌঁছাবো। বাট এখন পর্যন্ত যেটা মেসেজ, সেটা হলো, বাস্তবতা হলো, আজকে ব্রেকিং নিউজ লাস্টে দেখে আসলাম 1 লক্ষের কিছু বেশি ডোজ ফাইজারের আসছে রোববার দিন। আমি দেখলাম চায়নার ভ্যাকসিন এসে গেছে, মানে প্রয়োগও শুরু হয়ে গেছে।
আমি ঢাকা জানি যে মেডিকেলে আরো হয়েছে। কিছু প্রক্রিয়া চলতেছে, জি। হয়তো সেগুলো চলে আসবে। আমি আশা করব এই জি। ভ্যাকসিনেশন প্রক্রিয়া আমরা টার্গেটে পৌঁছাতে পারব। জি। এখন আসেন টেম্পারেচার উৎপাদনকারী প্রতিষ্ঠান যে টেম্পারেচারটা বলে দিবে যে এই জি, টেম্পারেচার, সেটাই আমাদেরকে সেটা আমাদেরকে মানতে মানতে হবে, হবে। কারণ সে তো সায়েন্স ভিত্তিক গবেষণা ভিত্তিকই বলবে। জি। এটা কিন্তু গবেষণা এমন একটা জিনিস, চলমান প্রক্রিয়া। জি। প্রথমে যেটা দেখেছে তার ওইটুকু স্টাডি কমপ্লিট হয়েছে থেকে বলতে পারছে। জি। এখন হয়তো এসছে টেম্পারেচার আরো কমে এটা রাখা যাবে, অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান যেটা বলবে সেই সেটি টেম্পারেচার আমাদেরকে মেইনটেইন নিতে করে হবে, আমরা এটি নিয়ে চলবো। বিতর্কের কিছু নেই। চলবো। জি। আর আরেকটি কথা আমি বলছিলাম জি, যে শেষ ছোটদের করতে হবে, স্কুল জি। খুলবে না, আমি জি। ওখানে একটু কারেকশন করি, জি। ছোটদেরও খুলবে উপর থেকে নিচে। কিভাবে খুলবে? উপর থেকে ইমিউনিটি যখন গ্রো করবে ভ্যাকসিন দিয়ে, আর এদিকে যখন তারা ডিসিপ্লিন শিখবে বড়দের কাছ থেকে, জি। অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে ডিসিপ্লিন ওয়েতে প্রতিষ্ঠানে থাকবে, তখন তাদেরও খুলে দেওয়া যাবে। জি, আজকের যে আলোচনা করলাম তার আপনার কাছ থেকে সামারিটা শুনতে চাই, বা আপনি শেষ কথা কি বলবেন শিক্ষা যারা ব্যবস্থাপনা করছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন শেষ। ধন্যবাদ আপনাকে। সময় কম, একেবারে ছোট করে। বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা করোনার আগে থেকেই লেজে গোবরে। বাংলাদেশে কোনো শিক্ষা ব্যবস্থা নেই। আমি লিখেছি, বলেছি, শিক্ষা অব্যবস্থা। জি। 1 2 শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত যারা, তাদেরকে সঠিকভাবে নির্বাচন নিয়োগ করা হয়নি। জি। বঙ্গবন্ধু যেভাবে করতেন সেভাবে হয়নি। জি। 46টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে 12টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, এবং কোনো উপাচার্য জি। সম্পর্কে অর্থাৎ সেই জায়গাটিতে আপনি মঞ্জুরি মনোযোগ দাবি কমিশনের করছেন। জি। তদন্ত সুপারিশ থাকা সত্ত্বেও মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত না নিয়ে মেয়াদ শেষ করতে জি, দেয়। জি। মেয়াদ শেষ করতে দিয়ে তারপরে তদন্ত শুরু করে। এখন চোর পালালে বুদ্ধি বাড়ায়, কিন্তু চোর যেন চুরি না করতে পারে সেই বুদ্ধিটি আমার দরকার। জি, প্রথম ভাই একেবারে ছোট্ট করে, যে আমরা বঙ্গভ্যাক্স নিয়ে অনেক কথা শুনেছি, অনেক হতাশও হয়েছি, কিন্তু এরই মধ্যে যখন পাকিস্তানে উৎপাদিত হচ্ছে পাক ভ্যাক বা প্যাক ভ্যাক, যেটি তারা বলুক পাক ভ্যাক, তো এটি শুনে আপনার কি মনে হচ্ছে? আমরা পারলাম না, তারাও পারলো। অনেক সূচকে, অর্থনীতির সূচকে, সামাজিক সূচকে পাকিস্তানকে অনেক পেছনে ফেলে আমরা এগিয়ে গেছি, এই জায়গাটিতে আমরা পারলাম না। অর্থনৈতিক সূচক নিয়ে অনেক প্রশ্ন আছে, সেটা ভিন্ন। জি। কিন্তু বিজ্ঞান এবং গবেষণার বিষয়টা যদি ধরি, আমাদের তো বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠান তো আছে বাংলাদেশে, তাই না? জি। আমাদের তো সেগুলোকে আমরা কাজে লাগাতে পারতাম। অন্তত বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা যদি কাজে লাগাতে পারতাম গবেষণার ক্ষেত্রে, তাহলে তারা কিন্তু অনেক দূর হেল্প করতে পারতো। এটা একটা দিক। 2 নম্বর হচ্ছে, শুরুতেই কিন্তু চীনের সঙ্গে আমাদের এরকম একটা আলোচনা হচ্ছিল। তখন ভ্যাকসিনের চেয়ে তো রাজনীতিটা প্রধান হয়ে দাঁড়িয়েছিল। তখন যদি চীনের সঙ্গে এই গবেষণাটা আমাদের হতো, এতদিনে আমাদের তো গ্লোব একসময় বলেছিল, গ্লোব বায়োটেক, যে তারাও ভ্যাকসিন উৎপাদন করতে সক্ষম। কিন্তু শুধু ওই সক্ষমতা দিয়ে তো হবে না, আমাদেরকে আরো অনেকগুলো টেস্ট অ্যান্ড ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হবে। সে কিন্তু কাজটা না করলে, মানে হাঁটতে গেলে আছাড় পড়ে যাব এই জন্য যদি কেউ না হাঁটে, তাহলে কোনোদিন তো হাঁটতে শিখবে না। তাহলে বহু টেস্ট অ্যান্ড ট্রায়ালের মধ্যে দিয়েই তো আমাদেরকে এইরকম আমরা এই কাজটা যদি করতাম, আজকে পাকিস্তান করেছে বলে যে ঘোষণা দিয়েছে, আমরা তার চেয়েও ভালো পারতাম, কারণ আমরা পৃথিবীতে এখন ওষুধ রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত। জি। এবং সেই ওষুধের মান কিন্তু একেবারে খারাপ নয়। না, না, নিশ্চয়ই। ফলে আমাদের এই অ্যাবিলিটিটা আছে, আর সেদিকে আমরা তার আরো সঙ্গে কাজে লাগাতে অ্যাবিলিটির সঙ্গে আমাদের অ্যাটিটিউডটাকে যদি যুক্ত করতাম, জি। যে আমাদের নিজেদের ক্ষমতা দিয়ে আমরা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবো, তাহলে আমরা হয়তো অনেক দূরে এগিয়ে যেতে পারতাম। এই নোটের উপরে শেষ কথা শুনতে চাই আপনার। না, শেষ কথা আমি বেশি সময় নেই, না, 30 সেকেন্ড। আচ্ছা, দুই একটা পয়েন্ট এড করি। না, ওই যে সময় 30 সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে। ওই যে প্রফেসর শাহুল খান একটা কথা বলছে, লক্ষণ যেগুলো এখন ইন্ডিয়াতে যে ব্ল্যাক হোয়াইট যাদের পাওয়া যাচ্ছে, দেখা যায় করোনা আক্রান্ত হয়ে ভালো হচ্ছে, বা ভালো হওয়ার 12 থেকে 18 দিনের মধ্যে হচ্ছে। সুতরাং এই ধরনের রোগীদের বেশি করে খেয়াল রাখবেন। ভালো হয়ে যাচ্ছেন 12 থেকে 18 তার জন্য এই ধরনের লক্ষণ হচ্ছে। কারণ ঢালাভাবে নাকে সর্দি যদি কার না লাগে, এই সর্দি কিন্তু কমন রোগ, কারণ তাহলে আবার সবাই যেন এটা মনে না করে। আর শিক্ষা ব্যাপারে যেটা বললাম, আমার এখনো বিশ্বাস, আগে মেডিকেল কলেজ খুলুক, তারপরে বুয়েট বা এগ্রিকালচার বা ইউনিভার্সিটি খুলে পর্যায়ক্রমে একটু নিচের দিকে আসুক, এবং অবস্থা পর্যবেক্ষণ করে। যদি খারাপ হয় তাহলে বন্ধ রাখতে হবে, কিন্তু আর কতদিন হয়, 1.5 বছর হয়ে গেলে আর তো বন্ধ করে রাখা যায় না, তাই না? সুতরাং এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আর শেষের কথা একটাই, জনগণকে জন্য এই যেমন করোনা থেকেও বাঁচতে হবে, একইভাবে বাঁচতে হবে ফাঙ্গাস, তার জন্য স্বাস্থ্যবিধি সুন্দরভাবে মানতে হবে, মাস্ক পরবে, হাত ধোয়ার চর্চা চালু রাখবে, শারীরিক দূরত্ব কমপক্ষে 3 ফিট, এবং 4 নম্বর হলো
ভ্যাকসিন পেয়ে গেলে ভয় ভীতি উপেক্ষা করে সবাই যেন ভ্যাকসিনটা জি, নিয়ে নেবে। ভ্যাকসিন নিয়েই তো এখন মাস্ট, নানান এটাই দেখান, প্রশ্ন। এটাই জি, বরং আমাদের আচ্ছা, বাঁচাতে আমি পারবে। 30 জি, সেকেন্ডে না একটা আর সময় নেই স্যার। 30 সেকেন্ড। জি 30 সেকেন্ড দিন। বিশ্বমান কথাটা যারা ব্যবহার করেন তারা ঔপনিবেশিক মানসিকতার অধিকারী। মান, বাংলাদেশের মান আমি তৈরি করব। আমার যখন নালন্দা বিশ্ববিদ্যালয় হয়েছিল জি, এই জি, এলাকায়, জি। সারা বিশ্বে কোথাও বিশ্ববিদ্যালয় জি, ছিল না। নিশ্চয়ই। বাংলাদেশের মান বাংলাদেশের মান এটি অন্যরা বিশ্বমান হিসেবে নেবে। আপনাদের চারজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের গণতন্ত্র এখন। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।